আজকে পড়াবো ইকোনমিক্সের ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, দেখ ইকোনমিক্সে টোটাল 6টা ইউনিট আছে থার্ড সেমিস্টার ইকোনমিক্সের 6টা ইউনিট আছে। ঠিক আছে, 6টা ইউনিট আছে, দুটো পার্ট আছে। আচ্ছা, আমরা ক্লাস 11-এ যে ইকোনমিক্স পড়েছিলাম, ক্লাস 11-এ ইকোনমিক্সের কোন পার্টটা পড়েছিলাম? পুরো ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার বল বা সেকেন্ড সেমিস্টার বল, ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার বল বা সেকেন্ড সেমিস্টার বল, দুটো সেমিস্টার মিলিয়েই আমরা যে ইকোনমিক্স পড়েছিলাম সেটা পড়েছিলাম মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স, এটাই শিখেছিলাম ফার্স্ট সেমিস্টার, মানে ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলিয়ে। ক্লাস 12-এর যে দুটো সেমিস্টার হবে, থার্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টার, আমি থার্ড সেমিস্টারটা নিয়ে এখন ডিসকাশন করি। থার্ড সেমিস্টার, এই থার্ড সেমিস্টারে দুটো পার্ট আছে, মানে এই থার্ড সেমিস্টারে তোকে দুটো জিনিস করতে হবে। কি কি করতে হবে? একটা করতে হবে ম্যাক্রো ইকোনমিক্স। ঠিক আছে, ম্যাক্রো ইকোনমিক্স, যেখান থেকে তোর এক্সামে 20 মার্কস আসবে। আর আসবে ইন্ডিয়ান ইকোনমিক্স। ঠিক আছে, ইন্ডিয়ান ইকোনমিক্স সোজা, ইন্ডিয়ান ইকোনমিক্স তো একদম সোজা। ইন্ডিয়ান ইকোনমিক্স অনেকটা ভূগোলের মতো। ঠিক আছে, পুরো জিওগ্রাফির মতো ইন্ডিয়ান ইকোনমিক্সটা। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং লাগবে। আমি বলে দিচ্ছি, ধর এই সবুজ বিপ্লব নামটা শুনেছিস আগে? সবুজ বিপ্লব, ভূমি সংস্কার, ভারতীয় কৃষির মানে ভারতবর্ষে কৃষিকাজে কেন উৎপাদন কম হয়, এই সমস্ত জিনিস যখন পড়বো আমরা ডিসকাশন করবো। ঠিক আছে, তো সোয়া, ঠিক আছে, ইন্ডিয়ান ইকোনমিক্স এখানেও আসবে 20 নাম্বার। ঠিক আছে, ম্যাক্রো ইকোনমিক্স থেকে 3টে ইউনিট আছে। এখানে আছে ইউনিট 1, ইউনিট 2, ঠিক আছে, আর ইউনিট 3। আর ইন্ডিয়ান ইকোনমিক্স থেকেও 3টে ইউনিট আছে, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6। ঠিক আছে, ম্যাক্রো ইকোনমিক্স খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট বলতে পারিস। খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট কেন বলছি ইকোনমিক্স এর মধ্যে, আমরা মাইক্রো ইকোনমিক্স ক্লাস 11-এ পড়েছি। আগামী দিনে যখনই ইকোনমিক্স নিয়ে পড়তে যাবি বা কোনো গভর্নমেন্ট সার্ভিস, যদি প্রফেশনাল গভর্নমেন্ট সার্ভিস এক্সাম যেগুলো হয়, সেখানে এই তোর ম্যাক্রো ইকোনমিক্স থাকেই ম্যাক্রো ইকোনমিক্স, মানে এতটা ইম্পর্টেন্ট জিনিস ম্যাক্রো ইকোনমিক্স। তো এটা নিয়েই এখন আলোচনা করো। তো তোদের বেসিক্যালি থিওরি গুলো খুব একটা মুখস্থর দিকে ফোকাস করতে হবে না। মানে এইবার যে ইকোনমিক্স আছে, এই যে থার্ড সেমিস্টার, পুরোপুরি তো এমসিকিউ। তোকে এমসিকিউ গুলো করার জন্য ঠিক তত অতটাই পড়বি যতটা পড়া দরকার। ঠিক আছে, তো মানে এরকম না যে পুরো লাইন বাই লাইন পুরো মুখস্থ করতে হবে। কিছু কিছু কথা, ইম্পর্টেন্ট লাইন গুলো করতে হবে। যেমন এই প্রথমেই বলছি, ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স, খাতা খুলতে পারিস, অনেক কিছু বইতে লেখা নেই। ঠিক আছে, ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স, ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স লেখ। ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স মানে বলতে হচ্ছে ইকোনমিক্স মানে কি। কিছু কিছু জিনিস আমি হাফ পাতার মধ্যে যে ইংলিশের নোট লেখাচ্ছি, সেটার বাংলা মিনিং গুলো বলে দিচ্ছি। ইকোনমিক্স মানে অর্থনীতি, আর ব্রাঞ্চ মানে শাখা। অর্থনীতির কটা শাখা, মানে ইকোনমিক্স এর কটা শাখা? দুটো শাখা। কি বললাম? দুটো শাখা। একটা হচ্ছে মাইক্রো, লিখলাম, একটা হচ্ছে মাইক্রো, আর একটা কি বলবো, ম্যাক্রো। লিখলাম, বলতে পারলি? ইকোনমিক্স এর আমাদের কটা শাখা? দুটো শাখা, একটা মাইক্রো ইকোনমিক্স আর একটা ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রোকে বাংলায় কি লিখে রাখতে পারিস? মাইক্রোকে বাংলায় কি বলে? মাইক্রোকে বাংলায় লেখ ব্যষ্টিগত। না, ইংলিশ টার্মটা লেখ, অবশ্যই ইংলিশ টার্ম লেখ। আমি বাংলা যেখানে যেখানে বলছি লেখ ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স। ইংলিশ গুলো লেখ, ইংলিশের ব্যাকেটে ব্যাকেটে বাংলা লেখ, ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স। ঠিক আছে, তো ব্যাকেটে লেখ অর্থনীতির শাখা, লেখ অর্থনীতির শাখা, অর্থনীতির শাখা। ঠিক আছে, অর্থনীতির শাখা। তো প্রথমে লেখ, একদিকে লিখবি মাইক্রো,
একদিকে লেখ মাইক্রো, মাইক্রো লেখ MICRO, মাইক্রো, ব্র্যাকেটে লেখ মাইক্রোকে বাংলায় বলা হয় বেষ্টিগত, বেষ্টিগত, ঠিক আছে, মাইক্রোকে বাংলায় বলা হয় বেষ্টিগত। আর ম্যাক্রোকে বাংলায় লেখ সমষ্টিগত, সমষ্টিগত, কি লিখলাম? সমষ্টিগত। তাহলে তোকে যদি বলা হয় ইকোনমিক্স এর কটা ব্রাঞ্চ, এমসিকিউ যদি দেয় তোকে বলতাম ইকোনমিক্স এর কটা ব্রাঞ্চ? দুটো ব্রাঞ্চ, মানে বেসিক্যালি ইকোনমিক্স কটা রকমের হয়, দু রকমের হয়। ইকোনমিক্স এর কটা ব্রাঞ্চ? দুটো ব্রাঞ্চ, একটাকে বলা হয় মাইক্রো আর একটাকে বলা হয় ম্যাক্রো। মাইক্রো কোথায় পড়েছিস? ক্লাস 11-এ পড়েছিস। মাইক্রো 11-এ পড়েছিস, আর 12-এ এটা পড়বি, সেটা হচ্ছে ম্যাক্রো। ঠিক আছে, তাহলে কি বললাম মনে থাকবে তো? ইকোনমিক্স এর কটা ব্রাঞ্চ? ইকোনমিক্স এর দুটো ব্রাঞ্চ, একটা হচ্ছে একটা ব্রাঞ্চের নাম মাইক্রো আর একটা ব্রাঞ্চের নাম ম্যাক্রো। ঠিক আছে, একটা ব্রাঞ্চের নাম মাইক্রো আর একটা নাম ম্যাক্রো। ঠিক আছে, এবার আমি পড়বো এই মাইক্রো মানে কি। জানিস ইংলিশ কথা মাইক্রো মানে কি? মাইক্রো মানে জানিস তো, সায়েন্সে কথা জানিস মাইক্রো মানে কি? মাইক্রো মানে মানে খুব ছোট, খুব ছোট। আর ম্যাক্রো মানে খুব বড়। ঠিক আছে, মাইক্রো মানে খুব ছোট আর ম্যাক্রো মানে খুব বড়। তো দেখ আমি কিছু নোট দিয়েছিলাম, আমি বলবো, আমি আবার ওখানে আসছি। এই মাইক্রো কথাটা কোথা থেকে এসেছে? দেখ মাইক্রো কথাটা গ্রিক ওয়ার্ড মাইক্রোস থেকে এসেছে। তাহলে এখানে লিখবো এই মাইক্রো কথাটা কোথা থেকে এসেছে? গ্রিক ওয়ার্ড, লেখ এখান থেকে লেখ, যেমন বলছি মাইক্রোস থেকে এসেছে, লেখ আসলে লেখ, তাহলে খুব সুবিধা হবে না। লিখে লিখে পড়লে কিন্তু মনে থাকে। গ্রিক ওয়ার্ড কোথা থেকে এসেছে? মাইক্রোস, MIKROS। তাহলে পরীক্ষায় দিতে পারে যে মাইক্রো কথাটা কোন ওয়ার্ড থেকে এসেছে, তখন বলবি গ্রিক, বলতে হবে গ্রিক ওয়ার্ড মাইক্রোস থেকে এসেছে, মাইক্রোস। এটা লিখে রাখলাম, পাশে লিখলাম গ্রিক ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড মাইক্রোস থেকে এসেছে। ঠিক আছে, এই মাইক্রোস কথাটার মানে কি? মাইক্রোস কথাটার মানে হচ্ছে স্মল। কি লিখলাম? মাইক্রোস কথাটার মানে স্মল। আর স্মল মানে তো জানিস, স্মল মানে ছোট। আর ম্যাক্রো, ম্যাক্রো কথাটা কোথা থেকে এসেছে? এটাও গ্রিক ওয়ার্ড, এটাও গ্রিক ওয়ার্ড। ঠিক আছে, এটাও গ্রিক ওয়ার্ড, ম্যাক্রোস থেকে এসেছে, ম্যাক্রোস, MAK লিখবো, হ্যাঁ, MAKROS, ম্যাক্রোস। ঠিক আছে, এটার মানে হচ্ছে লার্জ, মানে বৃহৎ, বড়, যেটা বড়। তার মানে বোঝা গেল ব্যাপারটা? কি লিখলাম আবার বলছি, আমি বলবো আমি কাকে বলে, আমি বলবো মাইক্রো ইকোনমিক্স কাকে বলে, আমরা বলবো ম্যাক্রো কাকে বলে, বলবো না, ডিটেলসে বলবো। ঠিক আছে, তাহলে এখনো পর্যন্ত কি দেখলাম? ইকোনমিক্স এর দুটো ব্রাঞ্চ, একটা মাইক্রো একটা ম্যাক্রো। মাইক্রো কথাটা কোথা থেকে এসছে? গ্রিক ওয়ার্ড মাইক্রোস থেকে, যার বাংলা মানে হচ্ছে ছোট, ক্ষুদ্র, স্মল। ঠিক আছে তো? আর ম্যাক্রো কথাটা গ্রিক ওয়ার্ড ম্যাক্রোস থেকে এসছে, যেটাকে বলা হয় লার্জ, বাংলা মানে হচ্ছে বৃহৎ। ঠিক আছে তো? এই হলো এত। তারপর কি বলছি? তারপর বলছি ওখানে পড়বো এই মাইক্রো ইকোনমিক্স জিনিসটা কি। মাইক্রো ইকোনমিক্স হচ্ছে ইকোনমিক্স এর একটা ব্রাঞ্চ, বললাম ইকোনমিক্স এর একটা ব্রাঞ্চ। মাইক্রো ইকোনমিক্স এর একটা ব্রাঞ্চ, বা বলতে পারিস ব্রাঞ্চ অফ স্টাডি, যেখানে আমরা কাকে নিয়ে আলোচনা করি? মাইক্রো ইকোনমিক্স এ কি নিয়ে ডিসকাশন করবো? অ্যাকচুয়ালি মাইক্রো ইকোনমিক্স এ কি নিয়ে ডিসকাশন করি? আমরা 11-এ পড়েছিলাম ইন্ডিভিজুয়াল স্টাডি করে। কি বললাম? সব বলছি, ইন্ডিভিজুয়াল স্টাডি। এখানে আমরা কি করি? ইন্ডিভিজুয়াল স্টাডি করি। বললাম ইন্ডিভিজুয়াল স্টাডি, কি লিখলাম দেখ, মাইক্রো ইকোনমিক্স কি নিয়ে স্টাডি করে? ইন্ডিভিজুয়াল কে নিয়ে স্টাডি করে। ইন্ডিভিজুয়াল বুঝিস কাকে বলে? ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল মানে বুঝিস যে তুই ইন্ডিভিজুয়াল, আমি ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল। আজকে আমার চাহিদা কত, ঠিক আছে, এই জিনিসের প্রতি আমার চাহিদা কত। ইন্ডিভিজুয়াল কি করে? ইন্ডিভিজুয়াল জিনিসটা কি? কোনো একজন পার্সন, কোনো, লিখতে আমি বলছি যে ইন্ডিভিজুয়াল জিনিসটা কি, মাইক্রো ইকোনমিক্সটা বলছি ইন্ডিভিজুয়াল স্টাডি করে। যেমন কোনো একজন পার্সনের বলতে পারিস, কোনো একটা ইন্ডাস্ট্রির বলতে পারিস, কোনো একটা প্রোডাক্ট, বা কোনো একটা, সব একটা বলতে দেখ, বা কোনো একটা ইউনিটের ব্যাপারে যখন আমরা স্টাডি করি, সেটাই হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। তাহলে মাইক্রো ইকোনমিক্স কখন আলোচনা করা হয়? ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল মানে ধর কোনো একটা ইউনিট, কোনো একটা ইন্ডাস্ট্রি, কোনো একটা প্রোডাক্ট, এইগুলোর ব্যাপারে আলোচনা করা হয়, তখন সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। সেই ধর বই বই বলবো, বই কি বলেছে মাইক্রো ইকোনমিক্স জিনিসটাকে। তাহলে কোনো একটা জিনিস, আজকে ধর
আজকে ধর আমার এই জিনিসের প্রতি আমার চাহিদা ইন্ডিভিজুয়াল, এই জিনিসের মধ্যে আমার চাহিদা, ঠিক আছে? তো যখন কোনো ইন্ডিভিজুয়াল নিয়ে আলোচনা করা হবে না তখন সেটাই মাইক্রো, ইন্ডিভিজুয়াল নিয়ে আলোচনা করা হলে তখন সেটা হয়ে যায় মাইক্রো। আর ম্যাক্রো জিনিসটা কি জানিস তো? বলছি ম্যাক্রো জিনিসটা মানে অ্যাজ আ হোল, লিখিস নাই, বলছে অ্যাজ আ হোল। অ্যাজ আ হোলকে বাংলায় কি বলে জানিস? অ্যাজ আ হোলকে বাংলায় কি বলে? সমগ্র। কি বললাম? সমগ্র। অ্যাজ আ হোলকে বাংলায় বলা হয় সমগ্র, বা এটাকে আরো একটু ভালো ইংলিশ ওয়ার্ড লিখছি, এগ্রিগেট। কি লিখলাম ইংলিশ ওয়ার্ড? এগ্রিগেট, ঠিক আছে? এগ্রিগেট মানে যখন সমগ্র নিয়ে আলোচনা করে, যেমন ধর আজকে আমি বলছি আজকে আমি তোকে এক একটা করে এক্সাম্পল বলছি, ম্যাক্রো ইকোনমিক্স জিনিসটা কি আমি তোকে বলছি। যেমন ধর আজকে আমার দেশের বেকারত্ব কত, এমনি এটা লিখে রাখ, এগ্রিগেট লিখে রাখ, আমার দেশের বেকারত্ব কত। বেকারত্ব মানে বুঝতে পারছিস তো? বেকারত্ব মানে বুঝতে পারছিস? বেকারত্ব, বেকার মানে বেকারকে ইংরেজি কি বলে? বেকারত্বকে ইংরেজি কি বলা হয়? আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে? আনএমপ্লয়মেন্ট, আর এমপ্লয়মেন্ট মানে হচ্ছে কর্মসংস্থান। তা আজকে আমার দেশের বেকার কত? তাহলে আমার দেশের বেকার কত? আমার দেশের বেকার মানে কার কথা বলা হচ্ছে? পুরো দেশের বেকার কত? কোনো একজনের কথা বলা হচ্ছে? কোনো একজনের কথা বলা হচ্ছে? পুরো সমগ্র কথা বলা হচ্ছে, তখন হচ্ছে এটা ম্যাক্রো হয়েছে। আমার দেশের চাহিদা কত? আমার দেশের যোগান কত? আমার দেশের আয় কত? দেখ, যখন বলতাম আমার আয়, মাইক্রো। যখন বলো পুরো দেশের আয়, কি বললাম বুঝলি? মাইক্রো আর ম্যাক্রোর মধ্যে। যখন যখন ইন্ডিভিজুয়াল নিয়ে কথাবার্তা বলা হবে তখন মাইক্রো। যখন সবাই পুরো দেশের কথা বলা হবে তখন আজকে ধর কোনো একটা প্রোডাক্টের প্রতি আমার এই চাহিদা, আমার চাহিদা, শুধু আমার কেন চাহিদা হবে? পুরো আমার যে ইন্ডাস্ট্রি, আমার যে সোসাইটি, যেরকম আমার চাহিদা, তোমার চাহিদা, সবার চাহিদাটাকে মেলালে কি হয়? ম্যাক্রো। সবাইকে মেলানো, ঠিক আছে? এগ্রিগেট মানে মেলানো। এখন যদি তোকে কেউ, আমি তোকে লিখলাম যে বললাম আজকে আমার দেশের, আমি তোকে বললাম আজকে আমার দেশে কতজন বেকার, আজকে আমার দেশে কতজন বেকার আছে। তো এটা জানার জন্য কোন ইকোনমিক্সের সাহায্য নিতে হবে? তাহলে বল আজকে আমার দেশে বেকার কতজন, তাহলে এইটা জানার জন্য আমাকে কোন ইকোনমিক্সের সাহায্য নিতে হবে? মাইক্রো না ম্যাক্রো? ম্যাক্রো, তাই তো? কারণ আমার দেশের বেকার কত, আমার দেশের পুরো দেশে যত যৌবন আছে সব, তা আমার পুরো দেশের বেকার কত জানার জন্য কার সাহায্য নিতে হবে? ম্যাক্রো ইকোনমিক্স এর সাহায্য নিতে হবে, ঠিক আছে? এবার দেখি বইতে কি বলেছে। তারপর বই পড়ার আগে আমি কিছু জাস্ট একটু শুনে নিবি। আর ওই ভদ্রলোকটাকে কেউ চেনে না? ভদ্রলোকটাকে দেখ, দেখতে পাচ্ছি একটু ভালো করে দেখ। দেখ এই ভদ্রলোকটাকে দেখ ভালো করে। এই যে এই ভদ্রলোক ছিলেন বলেই আজকে আমরা ম্যাক্রো ইকোনমিক্স পড়তে পারছি। ইনি ছিলেন বলেই ম্যাক্রো ইকোনমিক্স পড়তে পারছি, নাহলে আমরা পড়তে পারতাম না। এই ভদ্রলোকটার নাম হচ্ছে, মানে কি বলবো, ইনি গড, একজনের গড, ঠিক আছে? এনার জন্যই আমরা ম্যাক্রো ইকোনমিক্স সম্পর্কে জানতে পেরেছি, নাহলে আমরা মাইক্রো ইকোনমিক্সই পড়ে যেতে হতো। ইনি না থাকলে আমরা ম্যাক্রো ধরতে পারতাম না। ইনি হচ্ছে লর্ড কেইন্স। লর্ড কেইন্স, এনার জন্যই কিন্তু আমরা ম্যাক্রো ইকোনমিক্স পড়তে পারছি, ঠিক আছে? উনি একটা বই লিখেছে, ওই বই থেকে আমরা পরবর্তী সময় জানতে পারছি, ঠিক আছে? স্যার বইয়ের নামটা কি বললাম? নাম বললাম কি ভদ্রলোকের নাম? কেইন্স। লোকটার নাম কেইন্স, ঠিক আছে? উনি একটা বই লিখেছিল, বইটার নাম কি লিখছে? জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট। বলে দেবো, তোর বইতে আছে, বইতে দাগ দিয়ে দেবো, ঠিক আছে? জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, উনি যে বইটা লিখেছে বইটার নাম কি বললাম? জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট। সেখান থেকে আমরা জানতে পেরেছি। আচ্ছা, আস্তে এই যে আমি কিছু কথা বলে দিচ্ছি, এগুলো কিছু লিখতে হবে না, জাস্ট শোন। আর এখানে কি বলেছিল, এই যে এই কেইন্স, এই ভদ্রলোক হচ্ছে ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স। আমরা বুঝতে পারলি তো? ম্যাক্রো ইকোনমিক্স এর জনক, ঠিক আছে? আমরা যেমন পড়েছি অ্যাকাউন্টস এর জনক কে, কম্পিউটারের জনক কে, ঠিক আছে? ইনি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর, ইকোনমিক্স এর জনক নয়, ফাদার অফ ইকোনমিক্স না, ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স টা কেইন্স। উনি কোন বই লিখেছিল? জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট। লিখিয়ে দেবো, ঠিক আছে? কি লিখেছে?
এই দেখ এখানে কিছু কিছু কথা উনি বলেছিল, বলছে ম্যাক্রো ইকোনমিক্স কি নিয়ে আলোচনা করে। একদম পুরো ও যে ইংলিশটা লিখেছে আমি ইংলিশের বাংলাটা বলে দিচ্ছি। ম্যাক্রো ইকোনমিক্স কি নিয়ে আলোচনা করে, বলছে ম্যাক্রো ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ এগ্রিগেট। আমি তো বললাম না ম্যাক্রো কি নিয়ে আলোচনা করে, এগ্রিগেট নিয়ে আলোচনা করে, বাট অনলি দ্য লেভেল অফ ইকোনমি অ্যাজ আ হোল। পুরো পুরো দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করবে, পুরো দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করবে, ঠিক আছে তো। দাস when we talk demand, যখন আমি চাহিদার কথা বলবো, যদি মাইক্রো ইকোনমিক্স এর চাহিদার কথা বলি তাকে ডিমান্ড, মাইক্রো ইকোনমিক্স যদি ম্যাক্রো ইকোনমিক্স এর চাহিদার কথা বলি, তখন ম্যাক্রো ইকোনমিক্স এর চাহিদা মানে কি, শুধু কি আমার চাহিদা, পুরো সোসাইটিতে যত লোক আছে সবার চাহিদা, সবার চাহিদা মানে ম্যাক্রো ইকোনমিক্স। এখানে লিখেছে যখন আমরা ম্যাক্রো ইকোনমিক্স এর ডিমান্ডের কথা বলবো, তখন আমরা কার কথা বলবো, এগ্রিগেট ডিমান্ডের কথা বলবো। এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট মানে কি সবার চাহিদা, সবার চাহিদা, তোর চাহিদা, ওর চাহিদা, আমার চাহিদা, সবার চাহিদা মেলালে হয় এগ্রিগেট ডিমান্ড। ইমপ্লাইং ডিমান্ড ফর অল গুডস অ্যান্ড সার্ভিস, চাহিদা বলতে গুডস অ্যান্ড সার্ভিসের চাহিদা বাই অল সেক্টর অফ ইকোনমি। হ্যাঁ, ইকোনমিতে যতগুলো সেক্টর আছে আমরা পড়বো, ইকোনমিতে 4খানা সেক্টর হয় আমরা পড়বো, ইকোনমিতে অনেকগুলো সেক্টর হয় সব পড়বো। ইকোনমি কি সেক্টর হয় আমরা আজ এই চ্যাপ্টারেই আছে, ইকোনমিক সেক্টর গুলো পড়বো। এই দেখ এখানে তোর কিছু পড়ার ব্যাপার নেই, এমসিকিউ তো তো জানতে হবে ম্যাক্রো ইকোনমিক্স এর সঙ্গে মাইক্রো ইকোনমিক ডিফারেন্সটা কি বলেছে। প্রথমে অরিজিন তো তোকে বললাম, মাইক্রো কথাটা কোথা থেকে এসেছে, গ্রিক ওয়ার্ড কি থেকে এসেছে বল, মাইক্রোস থেকে যার মানে স্মল বলেছিলাম না। আর ম্যাক্রো কথাটা কোথা থেকে এসেছে, গ্রিক ওয়ার্ড ম্যাক্রোস থেকে যার হচ্ছে লার্জ। মিনিং মাইক্রো ইকোনমিক্স কি নিয়ে ডিসকাশন করে, ইন্ডিভিজুয়াল, আর ম্যাক্রো কি নিয়ে ডিসকাশন করে, এগ্রিগেট। এগ্রিগেট লেখা আছে, মাইক্রো ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ইন্ডিভিজুয়াল ইউনিটস অফ ইকোনমি, আর ম্যাক্রো ইকোনমি ইজ দ্য স্টাডি অফ ইকোনমি অ্যাজ আ হোল। জাস্ট কয়েকটা পয়েন্ট বলে দিলাম, এগুলো জানি ইংলিশ লেখা ধরো বাংলায় কোনো ব্যাপার, জাস্ট টার্মগুলো একটু শুনে রাখ, তাহলে কি আমাদের যখন বইটা রিড করাবো না তাহলে তো বলতে সুবিধা হবে। থিওরি মাইক্রো ইকোনমিক্সে আমরা যখন মাইক্রো ইকোনমিক্স পড়েছিলাম না, তখন কি থিওরি পড়তাম, দাম তত্ত্ব পড়তাম, দাম তত্ত্ব, ওখানে দাম পড়তাম, দাম। তাই বলছি এখানে প্রাইস থিওরি পড়তাম, ওখানে প্রাইস থিওরি পড়েছিলাম, ঠিক আছে। আর ম্যাক্রো ইকোনমিক্সে কি পড়বে জানিস তো, ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট থিওরি। ম্যাক্রো ইকোনমিক্সে কোন থিওরি পড়বো, ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট থিওরি। এই যে আমি যে পুরো ডিফারেন্স বলেছি না, বইতে যে লিখেছে দু কথা ধরে যে লিখেছে, এই কথাগুলোই ছোট ছোট পয়েন্ট ওখানে তোলা আছে। আচ্ছা, এক্সপ্লেন মাইক্রো ইকোনমিক্স কি নিয়ে ব্যাখ্যা করে, কিসের ব্যাখ্যা দেয়, প্রাইস ডিটারমিনেশন ইন বোথ কমোডিটি অ্যান্ড ফ্যাক্টর মার্কেট। আর ম্যাক্রো ইকোনমিক্সে কি আলোচনা করা হয়, ম্যাক্রো ইকোনমিক্সে ন্যাশনাল ইনকাম, ভালো করে শুনবি, ন্যাশনাল ইনকাম। আজকে আমার ইনকামের কথা বলবে না, আমার ইনকামের কথা কে বলবে, মাইক্রো। ন্যাশনাল ইনকাম মানে পুরো দেশের ইনকামের কথা বলবে। আজকে আমার দেশের দিকে খবরে দেখায়, আজকে আমার দেশের ন্যাশনাল ইনকাম, আমার দেশের ইনকাম। তা আমার দেশের ইনকাম মানে আমার দেশে যে 140 কোটি লোক বসবাস করে সবার ইনকামকে মিলালে বলে নেয়, ঠিক আছে, সবার ইনকামের কথা বলবে। আজকে আমি পড়াচ্ছি, আমি ইনকাম করছি, ঠিক আছে, বাড়িতে বাবা আছে, বাবা ইনকাম করছে, মা আছে, মা ইনকাম করছে, সবার ইনকাম মেলালে হয় ন্যাশনাল, সবার ইনকাম, ঠিক আছে তো। টোটাল এমপ্লয়মেন্ট, টোটাল এমপ্লয়মেন্ট কর্মসংস্থান, এটা টোটাল এমপ্লয়মেন্ট আলোচনা করবে কে, ম্যাক্রো। এগ্রিগেট সেভিংস, আজকে প্রতি মাসে আমি কিছু টাকা সেভিং করি, তুই প্রতি মাসে কিছু টাকা সেভিং করিস, তুই প্রতি মাসে কিছু টাকা সেভিং করিস, এবং সবাই আমার দেশে 140 কোটি লোক কেউ কিছু না কিছু কম বেশি করে সেভিং করে, তো সবার সেভিং কে যোগ করলে তাকে কি বলা হয়, টোটাল সেভিং মানে এগ্রিগেট সেভিং। বোঝা গেল কি বললাম। যেমনি ইনভেস্টমেন্ট, আজকে আমি কিছু ইনভেস্ট করি, তুই কিছু ইনভেস্ট করিস, ও কিছু ইনভেস্ট করে, আমার দেশে 140 কোটির বেশি লোক বসবাস করে, সবাই কম বেশি কিছু না কিছু ইনভেস্ট করে, তো সবার ইনভেস্টমেন্টকে মেলালে কি ইনভেস্টমেন্ট করবে, এগ্রিগেট ইনভেস্টমেন্ট। এগ্রিগেট ইনভেস্টমেন্ট, কথাগুলো ভালো করে বুঝবি কিন্তু, কথাগুলো মন দিয়ে শুনবি। জেনারেল প্রাইস লেভেল, এটাও কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা করা হয়। আর ইকোনমিক ডেভেলপমেন্ট মানে অর্থনৈতিক উন্নয়ন, এগুলো সব কোথায় আলোচনা করা হয়, ম্যাক্রো ইকোনমিক্সে আলোচনা করা হয়। ইনকাম, মাইক্রো ইকোনমিক্স কোন ইনকামের কথা বলে, আজকে মাইক্রো ইকোনমিক্স আমার ইনকামের কথা বলে, আর ম্যাক্রো ইকোনমিক্স সবার ইনকামের কথা বলে। তাই লিখেছে এখানে ইন্ডিভিজুয়াল ইনকাম, আর এখানে বলছে ন্যাশনাল ইনকাম। টুল, মাইক্রো ইকোনমিক্সে গুরুত্বপূর্ণ টুল কোনটা,
ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। কিন্তু ম্যাক্রোতে গুরুত্বপূর্ণ টুল কোনটা? এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই। ঠিক আছে? মাইক্রো ইকোনমিক্স কি নিয়ে ডিল করে? দেখ, ইন্ডিভিজুয়াল ইনকাম, ইন্ডিভিজুয়াল প্রাইস, ইন্ডিভিজুয়াল, সব ইন্ডিভিজুয়াল। আর ও কি নিয়ে ডিল করে? এগ্রিগেট ইনকাম, এগ্রিগেট আউটপুট, এগ্রিগেট প্রাইস, সব এগ্রিগেট। তার মানে আলটিমেটলি ঘুরে ফিরে কি বুঝতে পারলি? একটা কথাই আমি বলতে চাইলাম, মাইক্রো মানে ইন্ডিভিজুয়াল আর ম্যাক্রো মানে এগ্রিগেট। বলে গেলে চলবে, মনে রাখতে হবে না, মনে রাখতে হবে মাইক্রো মানে ইন্ডিভিজুয়াল আর ম্যাক্রো মানে এগ্রিগেট। আর দরকার নেই, এখানে এখানে অনেক কিছু আছে, আমার অত দরকার নেই, তোকে যেটুকু বললাম এখান থেকে। হ্যাঁ, আর একটা কথা এটা একটু বলে দিই, এটা একটু বলি, সাপোর্ট মাইক্রো ইকোনমিক্স কে সাপোর্ট করে আর ম্যাক্রো কে সাপোর্ট করে? মাইক্রো কে সাপোর্ট করে ক্লাসিক্যাল ইকোনমিস্ট, মানে ওই ক্লাসিক্যাল মানে নয়া, মানে অনেক আগেকার দিনের অর্থনীতিবিদরা। আর ম্যাক্রো কে সাপোর্ট করে মডার্ন ইকোনমিস্ট। অ্যাকচুয়ালি এই ম্যাক্রো ইকোনমিক্স কি আলোচনা করে যে দেশে কি করে কর্মসংস্থান তৈরি করা যাবে, চাকরির ব্যবস্থা করা যাবে দেশে, এইগুলো ম্যাক্রো আলোচনা করে। ঠিক আছে? অ্যাকচুয়ালি আলটিমেট দেশের উন্নতির কথা বলে ম্যাক্রো ইকোনমিক্স। দেশের উন্নতি কি করে করা যাবে যে কোনো একটা দেশে। এবার দেখি তোদের বইতে কি লিখেছে, দেখ পড়ছি, আমি পিডিএফ দিয়েছি, এটাই পড়ছি। এবার এবারটা বলতে পারি, বলছে অর্থনৈতিক তত্ত্বকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা মাইক্রো ইকোনমিক্স, একটা ম্যাক্রো ইকোনমিক্স। বললাম মাইক্রো, একটা ম্যাক্রো, একটা ব্যক্তিগত অর্থনৈতিক তত্ত্ব, একটা সমষ্টিগত অর্থনৈতিক তত্ত্ব। ইংরেজি মাইক্রো শব্দটি গ্রিক ওয়ার্ড কোথা থেকে এসছে? মাইক্রোস থেকে এসছে, বললাম তো মাইক্রোস থেকে এসছে, যার মানে হচ্ছে ক্ষুদ্র। অন্যদিকে ইংরেজি ম্যাক্রো শব্দটি গ্রিক ওয়ার্ড ম্যাক্রোস থেকে এসেছে, যার মানে বৃহৎ। এবার বলে যে মাইক্রো ইকোনমিক্স কাকে বলে, যেটা অলরেডি বললাম, ইন্ডিভিজুয়াল নিয়ে আলোচনা করবো। কি লিখেছে ইংলিশটা দেখ, মাইক্রো ইকোনমিক্স থিওরি ইজ দ্য স্টাডি অফ ইকোনমিক অ্যাকশন অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড ওয়েল ডিফাইন্ড গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল। বলেছে ব্যক্তিগত অর্থনৈতিক তত্ত্ব বলতে আমরা সেই সমস্ত অর্থনৈতিক তত্ত্বকে বোঝাই যেগুলি ব্যক্তির বা সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের আচরণ বিশ্লেষণ। ওই ব্যক্তি বলছে ইন্ডিভিজুয়াল। আমরা জানি যে বিভিন্ন ব্যক্তিদের নিয়েই, আচ্ছা, আমাদের একটা সমাজ, সোসাইটি বা দেশ কি করে তৈরি হয়? বিভিন্ন ব্যক্তিদের নিয়ে তৈরি হয়। এই ব্যক্তিরাই দ্রব্য সামগ্রী কি করে? উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করে। আবার বিভিন্ন ব্যক্তি দ্রব্য সামগ্রীর চাহিদা করে থাকে। কাজেই কোন দ্রব্যের চাহিদা কত হবে, কোন দ্রব্যের উৎপাদন কত হবে, এইগুলো জাস্ট তোকে একটা রিড করতে হবে। জাস্ট এগুলো তো মুখস্থ করার ব্যাপার না, জাস্ট রিড করতে হবে। আমি তোকে যেগুলো কথাগুলো বললাম সেইগুলো এখানে লিখেছি, তবে আমি পড়ে দিচ্ছি। সিদ্ধান্ত গ্রহণ করে ব্যক্তিরাই। কিভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে তা ব্যক্তিদের আচরণ বিশ্লেষণের মাধ্যমে জানা যেতে পারে। এই ধরনের বিশ্লেষণ ব্যক্তিগত মাইক্রো ইকোনমিক্স এর পার্ট। কিভাবে একটি দ্রব্যের দাম নিরূপণ করা হয়, একটা দ্রব্যের দাম কি করে ফিক্স করা হয়, অথবা কিভাবে একটি উৎপাদনের উপকরণের দাম নির্ধারিত হয়, তার আলোচনাও এই মাইক্রো ইকোনমিক্সে করা হয়ে থাকে। এখানে আমরা একটা ক্ষুদ্র একক বা অংশ নিয়ে আলোচনা করছি, ক্ষুদ্র একক, স্মল পার্ট নিয়ে আলোচনা করি মাইক্রো ইকোনমিক্সে। মাইক্রো ইকোনমিক্সে মেন আলোচনার বিষয় কি? উৎপাদন, উৎপাদনের উপকরণের দাম নিরূপণ সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে। সেজন্য মাইক্রো ইকোনমিক্স প্রাইস থিওরি নিয়ে পরিচিত। প্রাইস থিওরি বলেছিলাম, প্রাইস থিওরি নামে পরিচিত, দাম তত্ত্ব। অন্যদিকে ম্যাক্রো ইকোনমিক্স এর আলোচনার মেন বিষয় কি, ও কি নিয়ে আলোচনা করে? এগ্রিগেট, অ্যাজ আ হোল, আর সমগ্র লিখেছেন। সমষ্টিগত অর্থনীতির মূল আলোচ্য বিষয় কি? সমগ্র দেশের সমগ্র অর্থনীতির দিক থেকে অর্থব্যবস্থার বিশ্লেষণ। তাহলে বুঝতে পারলি তো মাইক্রো কাকে নিয়ে আলোচনা করে আর ম্যাক্রো কাকে নিয়ে আলোচনা করে। ম্যাক্রো আলোচনা করে সমগ্র, সমগ্র, ঠিক আছে, অ্যাজ আ হোল। যখন আমরা কোনো একজন ব্যক্তির বা একটি ফার্মের উৎপাদন নিয়ে আলোচনা করি না, কি বলেছে ভালো করে পড় লাইনটা, যখন আমরা কোনো একজন ব্যক্তির উৎপাদন নিয়ে আলোচনা করি না, যখন আমরা কোনো একজন ব্যক্তির উৎপাদন নিয়ে আলোচনা করি, সেটা তো মাইক্রো। যখন কোনো একজন ব্যক্তির উৎপাদন নিয়ে আলোচনা করি না, তখন ম্যাক্রো। বুঝতে পারলি তো? বরঞ্চ সমগ্র দেশের মোট উৎপাদন নিয়ে আলোচনা করি, তখন সেই আলোচনা ব্যক্তিগত অর্থনীতি অন্তর্ভুক্ত না হয়ে সমষ্টিগত অর্থনীতির অন্তর্ভুক্ত হয়ে থাকে। দেশের মোট উৎপাদন, দেশের মোট আয় মানে জাতীয় আয়, দেশের মোট ভোগ ব্যয়। আচ্ছা স্যার, দেশের মোট ভোগ ব্যয় জিনিসটা কি পরের চ্যাপ্টারে আমরা পড়বো, ভোগ ব্যয় জিনিসটা দিলাম।
ভোগ বুঝিস? ভোগ কাকে বলে? ভোগ বুঝিস তো? মানে আমরা যেগুলো ধর আজকে ধর তুই পড়াশোনা করছিস, তোর একটা পেন লাগে। তুই পেন কিনে নিয়ে আসলি। পেনটা কি করলি? পেনটা ভোগ করলি। এটাকে বলে কনজিউম করলি। বা তুই ফোনটা কি করলি? ফোনটা ভোগ করছিস। কনজিউম করা। তো ভোগ ব্যয়, ভোগ করার জন্য যে খরচা হয় তাকে বলা হয় ভোগ ব্যয়। ভোগের জন্য যে খরচা হয় তাকে বলা হয় ভোগ ব্যয়। ঠিক আছে? তো এখানে কি লিখেছে? দেশের মোট ভোগ ব্যয়। আজকে তোর ভোগ ব্যয় না, পুরো দেশের ভোগ ব্যয়। দেশের ভোগ ব্যয়ের কথা বলা হচ্ছে, দেশের। তারপর কি বলছে? দেশের মোট বিনিয়োগ ব্যয়। আজকে তোর বিনিয়োগ না, পুরো দেশের বিনিয়োগ ব্যয়। আমি আগেই বলেছি এগুলো। দেশের মোট কর্মসংস্থান, দেশের কর্মসংস্থান বলছে। দেশের আমদানি রপ্তানি, একটা দেশ কত আমদানি করলো, কত রপ্তানি করলো, দেশের মোট অর্থের যোগান। আজকে দেশের মোট কত অর্থ যোগান আছে। ঠিক আছে? এইগুলো কে আলোচনা করে? সমস্ত ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা করছে। মানে সমষ্টিগত অর্থনীতির আলোচনা হচ্ছে। লক্ষ্য করার বিষয় এই যে বিভিন্ন ব্যষ্টিগত ইউনিটকে যোগ করলেই আমরা সমষ্টি, বিভিন্ন মাইক্রো, কারণ দেখ আজকে তোর ইনকাম সবার ইনকাম যোগ করলে আমরা কি হয়ে যাবে? এটাই বলেছে। যেসব, যেমন সব ফার্মের মোট উৎপাদন যোগ করলে আমরা দেশের মোট উৎপাদন পেতে পারি। সব ফার্মের মোট কর্মসংস্থান যোগ করলে দেশের মোট কর্মসংস্থান পেতে পারি। আজকে ধর আমার দেশে ধর সাপোজ ধর 5,000খানা ইন্ডাস্ট্রি আছে। প্রতিটা ইন্ডাস্ট্রি কিছু কর্মসংস্থান আছে। তো সব করে ইন্ডাস্ট্রি কর্মসংস্থান যোগ করলে তো দেশের মোট কর্মসংস্থান নেই। কি বললাম বুঝতে পারছিস তো? আচ্ছা, এইভাবে ব্যষ্টি থেকেই সমষ্টির উদ্ভব। বিভিন্ন অর্থনৈতিক সমষ্টিগুলির মধ্যে কোন ধরনের সম্পর্ক রয়েছে বা কিভাবে অপরটি প্রভাবিত করে তাদের আলোচনা করা হলো সমষ্টিগত অর্থনৈতিক কাজ। বা যেটা বলেছিলাম, ওই যে ছবি দেখালাম, লর্ড কেইনস বলেছিলাম না, প্রাচীন অর্থনীতি শাস্ত্র আলোচনায় ব্যষ্টিগত অর্থনীতি প্রাধান্য পেত। মানে আগেকার দিনে মাইক্রো ইকোনমিক্সে বেশি গুরুত্ব পেত। কিন্তু বর্তমান দিনে মাইক্রো ইকোনমিক্স এর গুরুত্ব নেই এটা বলছি না, গুরুত্ব আছে। কিন্তু মাইক্রো আর ম্যাক্রো একজন আর একজনের পরিপূরক। ঠিক আছে? ম্যাক্রো দরকার। আজকে আমার দেশে যে সমস্ত কিছু ঘটনা ঘটছে সব ম্যাক্রো অবশ্যই দরকার। আজকে দেশের কর্মসংস্থান থেকে শুরু করে উৎপাদন সব ম্যাক্রোর উপর দাঁড়িয়ে। আজ তো দেশ কতটা উন্নতি করতে পেরেছে, আজকে দেশ ম্যাক্রোর উপর দাঁড়িয়ে। দেশের উন্নতি ম্যাক্রোর উপর দাঁড়িয়ে। এই আজ ধর আমার দেশে যত বেশি প্রোডাকশন হবে, তা আমার দেশ তত উন্নতি করবে। জানিস, দেশ যত বেশি প্রোডাকশন করতে পারবে দেশ তত বেশি উন্নতি। ঠিক আছে? তার মানে দেশ যত বেশি প্রোডাকশন করবে তত বিদেশের উপর নির্ভরশীল হবে। আর বিদেশের উপর নির্ভরশীল না হলে তো দেশ এগোবে। বিদেশের উপর নির্ভরশীল হলে তো দেশ পিছবে। তো এখানে কি বলছে? কিন্তু লর্ড কেইনস দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, কিছুক্ষণ আগে বলছিলাম জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, এই বইটা একটা বই বিংশ শতকের তৃতীয় দশকে প্রকাশের পর সমষ্টিগত অর্থনীতির আলোচনা তো প্রসার লাভ করে। তার মানে কার জন্য আমরা শিখতে পেরেছি, লর্ড কেইনস কি সব বললাম। সমষ্টিগত অর্থনীতি ও ব্যষ্টিগত অর্থনীতি উভয়ের পরিপূরক, একজন আর একজনকে ছাড়া চলতে পারে না। অর্থনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে এই উভয় প্রকার আলোচনারই প্রয়োজনীয়তা রয়েছে। সমষ্টিগত অর্থনৈতিক আলোচনার জন্য ব্যষ্টিগত অর্থনৈতিক আলোচনার প্রয়োজন। মানে ম্যাক্রো ইকোনমিক্স কে তো ডিসকাশন করার জন্য কিন্তু মাইক্রো ইকোনমিক্স ও ডিসকাশন করার প্রয়োজন, কারণ ব্যষ্টির আচরণ থেকেই সমষ্টির আচরণ নির্ধারিত হয়। তো এইগুলো গল্প দিয়েছে, তোকে বলে দিলাম, এগুলো মোটামুটি করে নিবি। এগুলার সেরকম কিছু ব্যাপার নেই, এখান থেকে ওরকম কিছু এমসিকিউ আসবে না। মানে একটু একটা ওভারভিউ পেলি তো যে মাইক্রো কোনটা আর ম্যাক্রো কোনটা, একটা ওভারভিউ পেলি যে মাইক্রো কোনটা, তারপর তুই একটু রিড করে নিতে পারিস। ঠিক আছে তো? এবার আমরা কি করবো, লিখতে পারিস যে ম্যাক্রো ইকোনমিক্স এর কিছু ইম্পর্টেন্ট ভেরিয়েবল। ঠিক আছে? আমি এখনো পর্যন্ত তোদের বইতে এই কোশ্চেনটা পাইনি, বাট আমার কাছে ইম্পর্টেন্ট লাগলো, আমি এটা লিখে দিচ্ছি। ম্যাক্রো ইকোনমিক্স এর কিছু ভেরিয়েবল লেখ, আমি বাংলা বলে দিচ্ছি। ম্যাক্রো ইকোনমিক্স ভেরিয়েবল লেখ, বাংলা লেখ সমষ্টিগত অর্থবিদ্যার চলক। সমষ্টিগত অর্থবিদ্যার চলক। কি লিখলাম? সমষ্টিগত অর্থবিদ্যার চলক লেখ। ম্যাক্রো ইকোনমিক্স ভেরিয়েবল, সমষ্টিগত অর্থবিদ্যার চলক। সমষ্টিগত অর্থবিদ্যার চলক।
ঠিক আছে, চলো, ভেরিয়েবলকে বাংলায় বলা হয় চলো। তুই বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি আছে, কিছু আছে? কম্পিউটার আছে, কম্পিউটার কিছু বাংলায় নিয়ে গেছে, ইংলিশে করতে পারছি ফিউচারের জন্য। আচ্ছা দেখ, কি কি লিখবো? প্রথমে লেখ ন্যাশনাল ইনকাম, লেখ ন্যাশনাল ইনকাম। কি লিখলি? ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম মানে বলতে পারবি বাংলা মানে কি বলতে পারবি? জাতীয় আয়। লেখ, ইংলিশটা লিখে বাংলাটা লেখ, প্যাকেটে লেখ জাতীয় আয়। তারপর লেখ এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান। তারপর লেখ ইকোনমিক গ্রোথ, পিছিয়ে গেলে বলিস। ইকোনমিক গ্রোথ কি লিখবো? অর্থনৈতিক উন্নয়ন। ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক উন্নয়ন। যে বাংলা গুলো লিখে নি, ন্যাশনাল ইনকামের প্যাকেটে লেখ জাতীয় আয়। হ্যাঁ হ্যাঁ, পরে ভুলে যাস বাংলা মানেটা জানতে বলে দিলাম। জাতীয় আয়, এমপ্লয়মেন্ট মানে কর্মসংস্থান, ঠিক আছে। ইকোনমিক গ্রোথ মানে অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক গ্রোথ মানে অর্থনৈতিক উন্নয়ন। তারপর লেখ ইনফ্লেশন রেট। ইনফ্লেশন রেট। আর একটা লেখ ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ পেমেন্ট মানে লেনদেন উদ্বৃত্ত। বলে দিলাম ম্যাক্রো ইকোনমিক্স এর ভেরিয়েবল কি কি, ঠিক আছে, ম্যাক্রো ইকোনমিক্স এর ভেরিয়েবল কি কি। এরপরে যে কনসেপ্টটা তোদের বইতে দিয়েছে, সেই কনসেপ্টটা কি জানিস তো? স্টক এন্ড ফ্লো। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, হ্যাঁ। স্টক এন্ড ফ্লো, লেখ হেডিং দে, হেডিং দে খাতায় দে, হেডিং দে স্টক এন্ড ফ্লো। স্টক এন্ড ফ্লো, এস টি ও সি কে স্টক, এস টি ও সি কে স্টক, আর এটা হচ্ছে ফ্লো। তো দেখ, লিখবি আমার সঙ্গে, হ্যাঁ স্টক, স্টক বলতে কি বোঝায় এটা লিখবো, আর ফ্লো বলতে কি বোঝায় এটা লিখবো। তারপর বই পড়বো, বুঝছো, তারপর বই পড়া। বইটা তো দেখ, বইয়ে তো অনেক বড় বড় করে লেখা থাকে, জিনিসটা এমসিকিউ তো তোকে শুধু ওই ছোট্ট কি পয়েন্ট মনে রাখতে যদি করতে পারিস, ওইটুকুই মনে রাখতে। স্টক মানে, স্টক মানে লেখ, ইংলিশটা লেখ, আমি বাংলা বলে দিচ্ছি। অ্যাট আ, লেখ অ্যাট আ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। কি লিখলাম? অ্যাট আ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। কি লিখলাম বল? অ্যাট আ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। তোর মানি ব্যাগে এখন কত টাকা পড়ে আছে? মানি ব্যাগে এখন কত টাকা পড়ে আছে? 1 টাকা? কত? 300 টাকা পড়ে আছে। এটাকে বলে স্টক। বোঝা গেল? স্টকটা আমি তোকে এই জন্য উদাহরণটা জানতে চাইলাম। আমি তোর কাছে উদাহরণটা এই জন্য জানতে চাইলাম, আমি তোকে বললাম, এই জিজ্ঞাসা করলাম তোর মানি ব্যাগে কত পড়ে? 300 টাকা পড়ে আছে। এটা হচ্ছে, তার মানে কি? এখন কি বললাম দেখ, ইংলিশটা পড়, একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। এখন তোর পকেটে কত টাকা পড়ে আছে, এটা হচ্ছে স্টক। বুঝতে লিখে ফেললাম, লিখলাম কি? একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। যেমন তোরা যে অ্যাকাউন্টস করেছিস, অ্যাকাউন্টস করেছিস, অ্যাকাউন্টসে যে যখন আমরা করতাম, তো বল আমরা ব্যালেন্স শিটটা কোন দিন করতাম? মনে আছে? ফাইনাল কোনো অ্যাজ অন লিখতাম না? ব্যালেন্স শিট কি হয়? একটা নির্দিষ্ট দিনে হয়। ব্যালেন্স শিট একটা নির্দিষ্ট দিনে হয়, ঠিক আছে। আজকে তোকে যে বললাম, তোর তো কমার্স ছিল না, এই তাহলে আমি তোকে কি বলতে পারি ব্যাপারটা, যে তোর এখন মানি ব্যাগে কত, এই মুহূর্তে মানি ব্যাগে কত টাকা পড়ে আছে, এটাকে বলা হয় স্টক। বুঝলি? এটা বলে স্টক। ফ্লো জিনিসটা কি বলছি, ফ্লো কিন্তু একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। এটা যেমন কি লিখলাম, একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, 2-3 লাইন ছেড়ে লিখবি, হ্যাঁ, উদাহরণ লিখবি। ফ্লোটা কি লিখবো?
একটা পিরিয়ড অফ টাইম, একটা পিরিয়ড অফ টাইম, একটা পিরিয়ড অফ টাইম। তাহলে ফ্লোটা কি বললাম? একটা পিরিয়ড অফ টাইম। আজকে ধর, তুই এখন যে বললাম, আজকে ধর আমি পড়াচ্ছি, আমি ইনকাম, আজকে আমার ইনকামের কথা বলছি। তো ইনকাম ব্যাপারটা কি হয়? ইনকাম কি একদিনে হয়? ইনকাম কি একদিনে হয়? আমি 7 দিন ধরে এই ইনকামটা করেছি, আমি 10 দিন ধরে এই ইনকামটা করেছি, আমি 1 মাস স্টুডেন্ট পড়িয়ে এই টাকাটা ইনকাম করেছি। সেটা কি বলে? একটা পিরিয়ড অফ টাইম, একটা পিরিয়ড। সেই পিরিয়ডটা 1 দিনের হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 মাসের হতে পারে, 1 বছরের হতে পারে। একটা পিরিয়ড অফ টাইম। তাহলে জিনিসটা বুঝতে পারলি? স্টক আর ফ্লোর মধ্যে ডিফারেন্সটা দেখ ভালো করে। স্টকটা কি নিয়ে আলোচনা করছে? স্টকটা কি নিয়ে আলোচনা করে? স্টকটা পয়েন্ট, পয়েন্ট অফ টাইম, আর এটা পিরিয়ড অফ টাইম। খুব ভাইটাল জিনিস। হয়তো তোর পরীক্ষায় তোকে এরকম কিছু বলবে যে স্টক, বলে স্টক বলতে কি বোঝায়, তো তোকে 4টে অপশন দেবে। তাহলে স্টক মানে কি? পয়েন্ট অফ টাইম। স্টক মানে পয়েন্ট অফ টাইম। ঠিক আছে? আর তো তোর কোনো একটা ইংলিশ টার্ম শুনে রাখলেও কোনো ক্ষতি নেই। কেন বলছি? তোর পরীক্ষার অপশনে বেঙ্গলি, ইংলিশ দুটোই লেখা থাকবে। ঠিক আছে তো? তো ইংলিশটা বেশি মানে মানে ল্যাঙ্গুয়েজ গুলো বেশ সোজা হয়। ঠিক আছে? আমি বাংলা বলছি, তোর বইতে বাংলা কি লেখা আছে। ঠিক আছে? তাহলে স্টকটা কি বললাম? একটা একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। মনে রাখতে হবে স্টকটা কি বললাম? পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। আর ফ্লোটা কি বললাম? পিরিয়ড অফ টাইম। তা আমি যদি কিছু উদাহরণ বলি, এর উদাহরণগুলো যদি বলি তোকে, কিছু এক্সাম্পল বলছি যাতে মনে রাখতে পারিস। কি লিখছি? অ্যাসেট। অ্যাসেট মানে জানিস তো? অ্যাসেট মানে কি? অ্যাসেট মানে কি? অ্যাসেট তো বাংলায় কি বলে? সম্পত্তি বা ওয়েলথ। অ্যাসেটের এক নাম কি? ওয়েলথ। অ্যাসেটের এক নাম ওয়েলথ। আজকে তোর তোর বা হ্যাঁ তোর কত সম্পত্তি আছে? তার মানে কি? এটা কখন বের করতে হয়? এটা কি আমার কি এই, সম্পত্তিটা কোনো একটা নির্দিষ্ট দিনেই তো হয়। ব্যাপারটা বোঝ, সম্পত্তি তো একটা নির্দিষ্ট দিনেই হয়। বুঝতে পারলি? বা আজকে তো আমি একটা ভালো কথা বলছি, আজকে ধর তোর একটা কিসের দোকান আছে, ধর আজকে ধর তোর একটা চালের দোকান আছে, চালের দোকান আছে। তো এখন তোর দোকানে কতটা চাল পড়ে আছে? তাহলে এটা কি হলো? একটা পিরিয়ড অফ টাইম হলো না পয়েন্ট অফ টাইম? পয়েন্ট অফ টাইম। বুঝতে পারলি তো? তার মানে ফর এক্সাম্পল, স্টকের এক্সাম্পল অ্যাসেট বা ওয়েল বলতে পারি একটা। আরেকটা, তুই তুই বলতে পারবি এটা। বল আমরা ব্যালেন্স শিট কোন তারিখে করব? ব্যালেন্স শিট কখন করতাম? ব্যালেন্স শিটে আমরা কি লিখতাম? অ্যাজ অন লিখতাম নাকি ফর দ্য ইয়ার এন্ড লিখতাম? অ্যাজ অন লিখতাম। তার মানে অ্যাজ অন মানে নির্দিষ্ট তারিখ। তার মানে যদি এরকম কোশ্চেন দেয় যে ব্যালেন্স শিট আমরা ব্যালেন্স শিট স্টক, ব্যালেন্স শিটকে কি স্টক বলা হয় না ফ্লো বলা হয়? স্টক। ঠিক আছে তো? এটাও একটা উদাহরণ দিতে পারি। ফ্লো, ফ্লোর কিছু উদাহরণ, ফ্লোর উদাহরণটা লিখে রাখ। ফ্লো। আচ্ছা, এবার বল আমরা প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস আমরা কি লিখতাম? অ্যাজ অন লিখতাম না ফর দ্য ইয়ার এন্ড লিখতাম? ফর দ্য ইয়ার। প্রফিটটা কি? এদিক শোন, প্রফিটটা কি? প্রফিটটা কি একদিনে হয়? বেশ কয়েকটা দিন লাগে প্রফিট হতে, সারা বছর লাগলো, সারা মাস লাগলো, সারা সপ্তাহ লাগলো। তাহলে এটাকে কি বলতে পারি? পিরিয়ড অফ টাইম। তার মানে ফ্লোর এক্সাম্পল দিয়ে বলতে পারি প্রফিট। বলতে পারি না প্রফিট? প্রফিট লস। প্রফিট হতে পারে, লস হতো। আরো কিছু উদাহরণ লিখে রাখ। জিডিপি। বাট এগুলো এখন বোঝাবো না, কারণ এটা যখন জিডিপি যখন ক্লাস বোঝাবো তখন জিডিপি। জিডিপি, হ্যাঁ জিডিপি আছে, এই চ্যাপ্টারে জিডিপি আছে, এই চ্যাপ্টারে জিডিপি আছে। জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। বলবো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। দেখি বারবার খবরে বলে আমাদের জিডিপি বেড়েছে, জিডিপি বেড়েছে, এসব বলবো, জিডিপি আছে, জিডিপি। তারপর লিখবো ইনফ্লেশন রেট। লেখ। তারপর আনএমপ্লয়মেন্ট রেট। ঠিক আছে? লেখ। জিডিপি রে, জিডিপি, ইনফ্লেশন রেট, আনএমপ্লয়মেন্ট রেট, এগুলো লেখ। আমি একটু বলে দিচ্ছি, আমি কিছু নিজের মতন করে কিছু নোট তৈরি করেছিলাম, এই স্টক আর ফ্লোর কিছু জিনিস তৈরি করেছিলাম। এই যে তোকে বললাম
স্টকটা কি বললাম, একটা পয়েন্ট অফ টাইম বললাম না? আর ফ্লোটা কি বললাম, পিরিয়ড অফ টাইম। এখানে আমার অন্যরকম লিখেছি, ফ্লোটা টাইম পিরিয়ড। পিরিয়ড অফ টাইম মানে তো টাইম পিরিয়ড। স্টকটা কি হয়, স্টক কোনো নির্দিষ্ট দিনে হয়। একটা পয়েন্ট অফ টাইম মানে কোনো একটা নির্দিষ্ট দিন, কোনো নির্দিষ্ট দিন, একটা নির্দিষ্ট দিনে। আর পিরিয়ড অফ টাইম মানে, পিরিয়ড অফ টাইম মানে প্রতি মাসে, প্রতি সপ্তাহে, এটাকে বলে পিরিয়ড। তুই এখন সবে সবে টিউশনি আরম্ভ করেছিস, বাচ্চা পড়ানো আরম্ভ করেছিস, তুই মাইনেটা, তোর ইনকামটা কত হলো? যে এক মাসে আমি একটা নির্দিষ্ট দিনে ইনকাম হয়? ইনকাম কি একটা নির্দিষ্ট দিনে হয় নাকি সারা মাস ধরে, সারা মাস ধরে? তোকে বুঝতে হবে। এখানে কিছু দিয়েছি, যেমন ধর এখানে লিখেছে স্টক অফ ক্যাপিটাল। মানে ক্যাপিটাল মানে দেখ, ক্যাপিটাল মানে একটু বলে দিচ্ছি, যারা কমার্স স্টুডেন্ট খুব ভালো জানে ক্যাপিটাল জিনিসটা কি। তো বলছি ক্যাপিটাল মানে মূলধন। ব্যবসা শুরু করতে গেলে কি লাগে? মূলধন লাগে, টাকা লাগে, তাই তো? আজকে আমার দেশের ক্যাপিটাল কত? এটা কি ক্যাপিটাল কি হয়? ক্যাপিটাল, আজকে আমার দেশের ক্যাপিটাল কত? এটাকে কি বলবো? এটাকে পয়েন্ট অফ টাইম বলবো নাকি পিরিয়ড অফ টাইম বল দেখো? পয়েন্ট অফ টাইম, একদম ঠিক, পয়েন্ট অফ। আজকে আমার দেশের ক্যাপিটাল নির্দিষ্ট দিনে কত? তাই লিখে দেখ, ক্যাপিটালটা কি, কোনো একটা কান্ট্রির ক্যাপিটাল কি, এটা স্টক। তারপর কি বলেছে, আজকে আমার দেশের সম্পত্তি কত আছে, এটাও তো স্টক। তারপর ফুড গ্রেন, ফুড গ্রেন মানে বুঝিস তো, খাদ্যশস্য। আজকে আমার দেশে কতটা খাদ্যশস্য মজুদ আছে, তাহলে কি বলবো? এটা স্টক, এটাও স্টক, পয়েন্ট অফ টাইম। এবার এখানে কি বলেছে, অ্যামাউন্ট অফ ইনকাম আর্ন পার মান্থ। আজকে আমি ইনকাম করি প্রতি মাসে কত টাকা ইনকাম, আমি প্রতি মাসে এত টাকা ইনকাম করব। তার মানে প্রতি মাসে ইনকাম, পুরো মাস ধরে ইনকাম, এটা কি ফ্লো? তারপর বলছে কি অ্যামাউন্ট অফ সেভিংস, তুই সারা মাস ধরে কত টাকা সেভ করেছিস, এটা কি ফ্লো। তারপর কি বলছে, সারা বছরে তুই কত টাকা ইনভেস্ট করেছিস, ফ্লো। তো বুঝতে পারলি তো, ফ্লো করতে গেলে কি আছে, ফ্লোতে দেখ পার মান্থ, মাস জুড়ে আসছে, সপ্তাহ জুড়ে আসছে, ইয়ার জুড়ে আসছে। এখানে কিছু একটা এক্সাম্পল দিয়েছে, বলছে বলো কোনটা স্টক কোনটা ফ্লো। তোকে বলছে ক্যাপিটাল, বল ক্যাপিটাল কি বলবো, স্টক বলবো না ফ্লো বলবো? এটা তো বলবো স্টক, ক্যাপিটাল হচ্ছে স্টক। সেভিং, স্টক বলবো না ফ্লো বলবো? ফ্লো। জিডিপি, জিডিপি যদিও আমি পরে এখন লেখালাম না, লিখে দিলাম দেখ জিডিপি, জিডিপি ফ্লো, বাট পরে আমি বলে দেবো জিডিপি জিনিসটাকে। ওয়েলথ, ওয়েলথ মানে অ্যাসেট, ওয়েলথ মানে অ্যাসেট। তাহলে ওয়েলথটা কি বলবো, স্টক না ফ্লো? স্টক। আর লস, লসটা কি বলবো, ফ্লো। তাহলে বুঝে গেলি ব্যাপারটা? এবার এত অব্দি পড়ে ফেললি, তোর বই পড় আর না পড় তুই যায় আসে, এই যে বুঝে গেলি ব্যাপার। এটাই মেন ব্যাপার। বইতে কি লিখে দেখ, বইতে কি লিখেছে একটু পড়। বলছে কি দেখ, ধরা যাক কোনো কিছুর পরিমাপ করা হচ্ছে। আচ্ছা ওখান দিয়ে না পড়লে হবে, আমি একটু মার্ক করে রেখেছি, একটু পড়লেই হবে। বলছে অর্থনীতির কোনো কোনো ধারণা মজুদ, আবার কোনো কোনো ধারণা প্রবাহ। মানে কি, ইকোনমিক্সে কোনো কোনো কনসেপ্ট কি আছে, স্টক, আবার কোনো কোনো কনসেপ্ট কি আছে, ফ্লো। স্টক কিসে মেজার করা হয়, একটা পয়েন্ট অফ টাইম, আর ফ্লো পিরিয়ড অফ টাইম। দেখ এখানে এটাই বাংলায় লিখেছে। বলছে যেমন অর্থের যোগান, অর্থের যোগান মানে মানে টাকার কি যোগান আছে, টাকার কি যোগান আছে, মানি সাপ্লাই। ঠিক আছে, কোন দেশের অর্থের যোগান বলতে ওই দেশের জনগণের হাতে অবস্থিত নগদ টাকা, নগদ টাকা মানে ক্যাশ। আজকে আমি জনগণ, আমার দেশের জনগণের হাতে কত টাকা মজুদ আছে, শুধু ক্যাশ টাকাই মজুদ, আমার ব্যাংকে টাকা থাকতে পারে না। মানে দুটোকেই বলা হয় কিন্তু নগদ টাকা, দুটোকেই নগদের মধ্যে বলা হয়। তো বলছে কোন দেশের অর্থের যোগান বলতে ওই দেশের জনগণের হাতে অবস্থিত নগদ অর্থ ও ব্যাংক আমানতকে বোঝায়। এটি যে কোনো সময় বিন্দুতে পরিমাপ করা যেতে পারে। ইট ক্যান বি মেজার এট আ পয়েন্ট অফ টাইম। আজকে আমার কাছে এখন কত টাকা মজুদ আছে, সে আমার হাতে থাকতে পারে বা আমার ব্যাংকে থাকতে পারে, আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে। এটা কি স্টক না ফ্লো? স্টক, স্টক। বোঝা গেল? এখানে তাই লিখে দেখ, এটা লিখেছে তাই। অর্থের যোগান একটা মজুদ ধারণা, বললাম না অর্থের যোগান মজুদ ধারণা, লিখেছে তাই। অর্থের যোগান হচ্ছে মজুদ ধারণা। তাহলে তো মজুদ মানে কি স্টক, স্টকের মধ্যে তুই অর্থের যোগান লিখে রাখ, ওখানে ওখানে লিখে রাখ, ওখানে অর্থের যোগান লিখে রাখ। যেখানে স্টক লিখেছিলি ওখানে উদাহরণ লিখে রাখ, অর্থের যোগান, অর্থের যোগান মানে মানি সাপ্লাই। লেখ লেখ, বাংলায় লেখা অসুবিধা নেই। অর্থের যোগান।
ঠিক আছে, এবং এর পরিমাপ সময় নিরপেক্ষ। অন্যদিকে ধরা যাক আমরা কোনো দেশের জনগণের আয়ের ধারণা বিচার করছি। আয়ের ধারণা কি বলছে? আয় একটা প্রবাহ। ওই যে বললাম আয় লিখেছিলাম ইনকাম। তুই একটা সবে পড়ানো শুরু করেছিস, তোর ইনকামটা, ইনকাম কি এক নির্দিষ্ট দিনে হয়? হ্যাঁ, তুই যেই বাড়িতে পড়াতে যাবি তোকে টাকাটা ধর ১ তারিখে দিল, কিন্তু তুই ১ থেকে ৩০ তারিখ অব্দি পড়েছিস বলে ১ তারিখে মাইনাটা দিল। তার মানে ইনকামটা কি একদিনে হয়? বুঝতে পারছিস? তাহলে ইনকামটা কি বলবে? ফ্লো। এখানে লিখেছে ওই যে আমরা কোনো দেশের জনগণের আয়ের ধারণা বিচার করছি। আয় একটি প্রবাহ মানে ফ্লো, তাই তো? তাহলে ওখানে ফ্লো যেটা লেখা ছিল না, ফ্লো, ফ্লোর উদাহরণে লিখে রাখ আয়, ফ্লোতে লিখে রাখ আয়, ফ্লো যেখানে ছিল ওখানে লিখে রাখ আয়, আয়ও একটা উদাহরণে লিখে রাখ। এরকম থাকতে পারে কিন্তু, ঠিক আছে তো? এগুলো বলতে হবে। আয় পরিমাপ করতে গেলে কি দরকার? পিরিয়ড অফ টাইম। কি দরকার? পিরিয়ড অফ টাইম। যেমন দৈনিক আয়, সাপ্তাহিক আয়, মাসিক আয়, বার্ষিক আয়, এইভাবে আয়ের পরিমাপ করতে হবে। কোন দেশের আয় অর্থের মাধ্যমে পরিমাপ করলেও অর্থের যোগান এবং আয়ের পরিমাণ একই হবে। অর্থের যোগান একটি মজুদ ধারণা আর আয় একটি প্রবাহ ধারণা। তোর বইতে এটা লেখা আছে, ঠিক আছে? মোট কথা তোর বইতে এত কোশ্চেন এরকম কিচ্ছু দেবে না, তোকে এখান থেকে দুটো কোশ্চেন দিতে পারে। যা দেখা গেল স্টকটা কি, তুই বলবি স্টক কি, পয়েন্ট অফ টাইম, ফ্লো কি, পিরিয়ড অফ টাইম। এবার তোকে উদাহরণ দিতে হবে, তোকে একটা উদাহরণ বললে বলো এটা কি স্টক না, ব্যাস আর কিছু না। আর কিছু দেবে না, বুঝলেন? এরকমই কোশ্চেন থাকবে। এইবার এবার বলছি এরপর একটা ছোট্ট কনসেপ্ট, এক লাইনের কনসেপ্ট, তারপর তুই এখানে রিড কর হয়ে যাবে। দেখ পরের কোশ্চেনটা কি লেখা আছে, পয়েন্ট এক্স পোস্ট আর এক্স অনটে। একটা এক্স পোস্ট আর একটা এক্স অনটে। কি বললাম? একটা এক্স পোস্ট আর একটা এক্স অনটে। এক্স পোস্ট মানে কি বলতো? এক্স পোস্ট মানে এই দেখ, এক্স পোস্টকে বাংলায় লেখা আছে প্রকৃত, অ্যাকচুয়াল। তোর কাছে কত টাকা পড়ে আছে? ৩০০ টাকা। তোর কাছে কত টাকা পড়ে আছে? ৩০০ টাকা। অ্যাকচুয়াল, অ্যাকচুয়ালি ৩০০ টাকা পড়ে আছে, ঠিক আছে? আর এক্স অনটে মানে পরিকল্পনা করছিস, প্ল্যান করছিস, মানে ১,০০০ টাকা লাগবে, কিভাবে ১,০০০ টাকা জোগাড় হবে, প্ল্যানিং করছিস কি করে ১,০০০ টাকা জোগাড় হয়। এক্স অনটে মানে প্ল্যানিং, প্ল্যান। তাহলে এক্স এক্স পোস্ট মানে কি? কি বললাম? অ্যাকচুয়াল। এক্স পোস্ট মানে অ্যাকচুয়াল আর এক্স অনটে মানে প্ল্যান। এখানে কি লিখেছে? একটা অর্থনৈতিক ধারণা লিখে কি বলেছে? বলছে এই যে এখানে কি বলেছে? বলছে অর্থনৈতিক ধারণাকে আমরা দুভাগে এনালাইজ করতে পারি, সংজ্ঞা দিতে পারি। ঠিক আছে? একটা কি এক্স পোস্ট মানে অ্যাকচুয়াল, আর একটা যে এক্স অনটে মানে পরিকল্পনা মানে প্ল্যান। প্রকৃত অর্থে কোনো ধারণা বাস্তবে যা ঘটেছে তাকেই বোঝায়। অ্যাকচুয়াল মানে কি বলছে? এক্স পোস্ট মানে কি? বাস্তবে যা ঘটেছে, বাস্তবে যা বলছে প্রকৃত অর্থে কোনো ধারণা বাস্তবে যা ঘটেছে সেটাকেই বোঝায়। যেমন প্রকৃত জাতীয় আয় বলতে কি বোঝায়? প্রকৃত জাতীয় আয় বলতে দেশের মধ্যে সংগঠিত বা উৎপাদিত আয়কেই বোঝায়, মানে এটা অ্যাকচুয়াল। আজকে আমার দেশের আয় এত টাকা, এটা অ্যাকচুয়াল, ঠিক আছে তো? জাতীয় আয় পরিমাপ করার পর, ঠিক আছে, প্রকৃত বা সংগঠিত জাতীয় আয় পাওয়া যাবে। কাজেই কোনো বছরের প্রকৃত বা সংগঠিত জাতীয় আয় পাওয়া যাবে সেই বছর অতিক্রান্ত হওয়ার পর। এই ধরনের আয়ের তথ্য হিসাব রক্ষকদের কাছে গুরুত্বপূর্ণ। জাস্ট নরমাল একটা গল্প বলে দিয়েছে, এটা একটু রিড করে নিতে হবে। কোন দেশের জাতীয় আয়ের স্ট্যাটিস্টিক্স থেকে সেই দেশের প্রকৃত বা জাতীয় আয় পাওয়া যায়। তাহলে কোন দেশের জাতীয় আয়ের পরিসংখ্যান থেকে সেই দেশের জাতীয় আয় পাওয়া যায়। আর এক্স অন্টে কি বলছে? বাঞ্ছিত বা পরিকল্পিত পরিমাণ হলো সেই পরিমাণ যা কোনো ব্যক্তি বা ফার্ম পেতে চায়, ভালো করে বোঝ। ওটা অ্যাকচুয়াল আর এটা প্ল্যান। কোনো ব্যক্তি বা কোনো ফার্ম পেতে চায়, প্ল্যান করছে, আমার এটা দরকার। ধরা যাক শুধুমাত্র ফার্মেই উৎপাদন হচ্ছে,
কোনো ফার্ম যে পরিমাণ দ্রব্য উৎপাদন করতে চায় তাই হলো ফার্মের পরিকল্পিত। মানে তুই একটা উৎপাদন করেছিস আর একটা তুই উৎপাদন করতে চাস, দুটো এক জিনিস। তাহলে এটাই বলেছে, রিডিং করে। এবার পড়বো কনজিউমার গুডস আর হচ্ছে ক্যাপিটাল গুডস। আচ্ছা, কনজিউমার গুডস, কনজিউমার গুডসকে বাংলায় বলা হয় ভোগ্যদ্রব্য। ভোগ্যদ্রব্য বুঝিস? দ্রব্যকে বেসিক্যালি আমরা দু ভাগে ভাগ করি। কি বললাম? একটা ভোগ্যদ্রব্য আর একটা মূলধনী দ্রব্য। ভোগ্যদ্রব্য মানে যেই দ্রব্য আমরা ভোগ করি। ফোন, ফোন এটা কি দ্রব্য? ভোগ্যদ্রব্য। বাড়িতে চাল, ডাল, তেল, নুন এগুলো কি দ্রব্য? ভোগ্যদ্রব্য। আর একটা হয় মূলধনী দ্রব্য। মূলধনী দ্রব্য কি? মূলধনী দ্রব্য কি? যেমন ধর, আজকে ধর কোন একটা মেশিনটা কি কাজে লাগে? অনেকে মেশিন কিনে মেশিনটা ব্যবহার করলো ডাইরেক্ট, আবার অনেকে মেশিন কিনে মেশিন দিয়ে কোনো কিছু প্রোডাকশন করতে কাজে লাগে। মেশিনে প্রোডাকশন করতে কাজে লাগে, তাহলে মেশিনটা কিন্তু মূলধনী দ্রব্য। তো দেখ এখানে কি লিখেছে, তোকে বলছি এখানে কি লিখতে চাইছে। বলছে ব্যবহারের দিক থেকে আমরা দ্রব্যকে দুই ভাগ করি, একটা ভোগ্য দ্রব্য একটা মূলধনী দ্রব্য। ঠিক আছে? তো বলছে যে সমস্ত দ্রব্য মানুষের সরাসরি অভাব দূর করে, অর্থাৎ যে সমস্ত দ্রব্য সরাসরি ভোগের কাজে ব্যবহার করা হয়, যে সমস্ত দ্রব্য সরাসরি ভোগ করা হয়, ইউজ করা হয়, তাকে বলে ভোগ্য দ্রব্য। যেমন চাল, ডাল, তেল, নুন, কাপড়, ভোগ্য দ্রব্য। অন্যদিকে যে সমস্ত দ্রব্য অন্য দ্রব্য উৎপাদন করতে লাগে, যেমন মেশিন, ঠিক আছে? কিন্তু কোনো একটা ফোন তৈরি করবো, ফোন তৈরি করতে মেশিন লাগবে, তাহলে মেশিনটা কি? মূলধনী দ্রব্য। তাহলে কি বলছে এখানে? যে সমস্ত দ্রব্য অন্য দ্রব্য উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় মূলধনী দ্রব্য। যেমন যন্ত্রপাতি, কাঁচামাল, ঠিক আছে? এটা হচ্ছে মূলধনী দ্রব্য। ভোগ্য দ্রব্য আর মূলধনী দ্রব্যের প্রত্যেকটিকেই আমরা দুভাগে ভাগ করতে পারি। যেমন কিছু কিছু ভোগ্য দ্রব্য আছে কি হয় জানিস? সিঙ্গেল ইউজ। তুই অনেকে পেন কিনি না, আমরা সব পেন কিনি, ইউজ অ্যান্ড থ্রো বলি না, তো ওটা কি? ওটা হচ্ছে সিঙ্গেল ইউজ ভোগ্য দ্রব্য, সিঙ্গেল ইউজ। ঠিক আছে? আবার কিছু আছে যে না আমি রিফিল করতে পারবো, ঠিক আছে? তো তা এখানে বলতে চাইছে দেখ কোনো কোনো দ্রব্য একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায়, এই সমস্ত দ্রব্যকে একবার প্রয়োগযোগ্য দ্রব্য বলে, সিঙ্গেল ইউজ গুডস। আবার কোনো কোনো দ্রব্য সামগ্রীকে একাধিকবার ব্যবহার করা যায়, এই সমস্ত দ্রব্যকে কি বলা হয়? স্থায়ী দ্রব্য, ডিউরেবল গুডস। পেনের কালি হতে পারে, বুঝতে পারতে পারে। ভোগ্য দ্রব্য যেমন একবার মানে সিঙ্গেল ইউজ হতে পারে, তেমনি ডিউরেবল গুডসও হতে পারে। আবার মূলধনী দ্রব্যও সেই রকম ভাবে একই রকম ভাবে সিঙ্গেল ইউজ হতে পারে, আবার ডিউরেবলও হতে পারে, এটা বলেছে। ব্যবহার অনুযায়ী একই দ্রব্য কখনো ভোগ্য দ্রব্য হতে পারে, ব্যবহার অনুযায়ী কোনো কোনো দ্রব্য ভোগ্য দ্রব্যও হতে পারে, আবার মূলধনী দ্রব্যও হতে পারে। উদাহরণ, কোনো বছরে যে ধান তৈরি হলো তার একটা অংশ চাল, ধান থেকে কি হয়? চাল তৈরি হয়, চালে রূপান্তরিত করা হলো, অর্থাৎ চালটা ভোগ করা হচ্ছে, চালে রূপান্তরিত করে ভোগ করা হচ্ছে, ধানের এই অংশটা ভোগ্য দ্রব্য। উৎপন্ন ধানের একটা অংশ বীজ ধান হিসেবে রেখে দেওয়া হলো পরবর্তী বছরে উৎপাদন করার জন্য, এটা মূলধনী দ্রব্য। তার মানে কি, তুই এবছর অনেক ধান তৈরি করলি, ম্যাক্সিমাম ধানটা থেকে চাল তৈরি করলি, ওটা কি হয়ে গেল? ভোগ্য দ্রব্য। কিন্তু কিছু পরিমাণ ধান রেখে দিলি পরের বছর উৎপাদন করার জন্য, ঠিক আছে তো, বীজ হিসেবে, ঠিক আছে? এটা কি হয়ে গেল? এই উদাহরণ দিয়েছে। অনুরূপ ভাবে উৎপন্ন কয়লার যে অংশটা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করা হয় সেটা হয়েছে ভোগ্য দ্রব্য, আর উৎপন্ন কয়লার যে অংশটা ইস্পাত উৎপাদনের কাজে ব্লাস্ট ফার্নেসে ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে মূলধনী। কাজেই একই দ্রব্য কোথাও ভোগ্য দ্রব্য, আবার কোথাও মূলধনী। তাহলে জিনিসটা বোঝা গেল যে ভোগ্য দ্রব্য জিনিসটা কি, তা জেনে রাখ। আর তোকে পরীক্ষায় এরকম কিচ্ছু বলবে না, তোকে উদাহরণ বল, এটা দেখে বলো এটা ভোগ্য দ্রব্য না মূলধনী, এরকম কোশ্চেন থাকবে, ঠিক আছে? জাস্ট তোকে কনসেপ্টটা জেনে রাখতে হবে। কি পড়াবো আজকে? এই যে শেষ স্তরের উৎপন্ন দ্রব্য এবং অন্তর্বর্তী স্তরের অন্তর্বর্তী উৎপন্ন দ্রব্য, অর্থাৎ এটা কি লেখা আছে বল? ফাইনাল প্রোডাক্ট অ্যান্ড ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। কি বললাম? একটা ফাইনাল প্রোডাক্ট আর ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। আচ্ছা, আমি যদি তোদের জিজ্ঞাসা করি, বল দেখি পাউরুটি কি থেকে তৈরি? ময়দা থেকে, ওটা ময়দা থেকে তৈরি হয়।
আর ময়দা কি থেকে তৈরি হয়? গম থেকে। গম থেকে ময়দা, ময়দা থেকে পাউরুটি। গম থেকে ময়দা, ময়দা থেকে পাউরুটি। এটা কেন উদাহরণ তুললাম? কারণ এটাই এখানে লেখা আছে। গম থেকে ময়দা আর ময়দা থেকে পাউরুটি। তাহলে পাউরুটিটাকে কি বলে জানিস তো? পাউরুটিটা কি? হ্যাঁ বল। ফাইনাল রেডি টু ইউজ। রেডি টু ইউজ। কিন্তু পাউরুটি তো বললাম ফাইনাল প্রোডাক্ট, কিন্তু আটা, আটা বা ময়দা, ময়দা তো ফাইনাল প্রোডাক্ট নয়। হ্যাঁ, কারোর কাছে ময়দা ফাইনাল প্রোডাক্ট, কারোর কাছে। যে পাউরুটি তার কাছে তো ময়দা ফাইনাল প্রোডাক্ট নয়। এখানে কি লেখা আছে? আমি নেক্সট একটা এক্সাম্পল পড়ছি। এই দেখ, এই এক্সাম্পলটা বোঝাচ্ছি। দেখ শোন, এখানে দেখ এই প্যারাটা কি লেখা আছে? শেষ উৎপাদিত দ্রব্য পদ্ধতিতে, মানে ইংলিশটা বলছে ফাইনাল প্রোডাক্ট মেথডে উৎপাদিত দ্রব্যকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো একটা হলো কি বললাম, শেষ উৎপাদিত দ্রব্য, আর একটা হলো মধ্য পর্যায়ের দ্রব্য। মানে কি বলতে চাইছি জানিস? এখানে বলছে ফাইনাল প্রোডাক্ট মেথডে, ফাইনাল প্রোডাক্ট মেথডে যে দ্রব্যটা উৎপাদন হয়, ফাইনাল প্রোডাক্ট যে দ্রব্যটা উৎপাদন হয় সেটাকে দু ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট আর একটা হচ্ছে ফাইনাল। ঠিক আছে? একটা হচ্ছে শেষ উৎপাদিত দ্রব্য, মানে যে ফাইনাল, একদম ফাইনাল। ঠিক আছে? তো এটা দেখে না একটু জানি একটু ঘাবড়ে যাচ্ছিস তুই। এত দেখতে হবে না, এখান দিয়ে দেখলেই হবে, এখানে দেখলেই হবে। আমি যে তোকে এখন আলোচনা করছি কি, একটা ফাইনাল প্রোডাক্ট, একটা ইন্টারমিডিয়েট। ঠিক আছে? একটা বলছে একটা ফাইনাল প্রোডাক্ট আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস। যদি কোনো দ্রব্য, যদি কোনো দ্রব্য যে বছর তৈরি হয়েছে, যে বছর তৈরি হয়েছে সেই বছরই যদি অন্য দ্রব্যের উৎপাদন কার্যে ব্যবহৃত হয়। ধর এবছর কোনো একটা দ্রব্য তৈরি হয়েছে, সেই দ্রব্যটা অন্য কোনো দ্রব্যের উৎপাদন কাজে ব্যবহৃত হলো, অন্য কোনো কিছু তৈরি করতে কাজে লাগে। ঠিক আছে? তাকে বলা হয় ইন্টারমিডিয়েট গুডস। বলছে উদাহরণ বলছি, যদি কোনো দ্রব্য যে বছর উৎপাদিত হয়েছে সেই বছরে যদি অন্য দ্রব্য উৎপাদন নিযুক্ত হয় তাকে বলা হয় ইন্টারমিডিয়েট গুডস। সুতরাং যে দ্রব্যটি অন্তর্বর্তী দ্রব্য নয়, মানে যেটা ইন্টারমিডিয়েট নয় সেটাই ফাইনাল, যেটা ইন্টারমিডিয়েট নয় সেটাই ফাইনাল। এই পদ্ধতি অনুসারে জাতীয় আয় পরিমাপ করার সময়, ন্যাশনাল ইনকাম কাউন্ট করার সময় একের অধিকবার কোনো দ্রব্য যাতে গণনা না হয়, তাই জন্য শুধুমাত্র শেষ উৎপাদিত দ্রব্য, দেখ দুটো গুডস আছে, ইন্টারমিডিয়েট গুডস আর একটা ফাইনাল গুডস। আমরা যখন ন্যাশনাল ইনকাম কাউন্ট করি তখন ফাইনাল গুডস এর ভ্যালুটাকে নেওয়া হয়, ইন্টারমিডিয়েট গুডস এর ভ্যালুটাকে নেওয়া হয় না। কারণটা আমি বলে দেবো কেন। তোকে পরীক্ষায় এরকম কোশ্চেন দিতে পারে, ন্যাশনাল ইনকাম কাউন্ট করার সময় কোন কোন ভ্যালুটাকে নেওয়া হয়, ইন্টারমিডিয়েট নেওয়া হয় নাকি ফাইনাল নেওয়া হয়? বলবো ফাইনাল নেওয়া হয়, কিন্তু ইন্টারমিডিয়েট নেওয়া হয়। কেন সেটা আমি বলবো। এখানে এই কথাটা লিখেছে, বলছে জাতীয় আয় পরিমাপ করার সময় একের অধিকবার কোনো দ্রব্য যাতে গণনা না হয়ে যায় তার জন্য শুধুমাত্র শেষ উৎপাদিত দ্রব্যের মূল্য ধরতে হয়, মন্তব্য দ্রব্যের মূল্য ধরা হয় না। উদাহরণটা কেন, কি উদাহরণ দিয়েছে? গম থেকে কি তৈরি হয়? ময়দা। গম থেকে আটাও তৈরি হয়, হ্যাঁ তৈরি হয়, তৈরি হয়। আমি গম থেকে ময়দা, কারণ আমি এখানে পাউরুটি বোঝাতে চেয়েছি। গম থেকে ময়দা, আর ময়দা থেকে কি তৈরি হয়? পাউরুটি তৈরি হয়। এখানে পাউরুটি হলো ফাইনাল প্রোডাক্ট। পাউরুটি কি প্রোডাক্ট? পাউরুটি কি প্রোডাক্ট? ফাইনাল প্রোডাক্ট। আর গম আর ময়দাটা কি? ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। ঠিক আছে? তো জাতীয় আয়ের সময় শুধুমাত্র পাউরুটির মূল্য, দেখ জাতীয় ধর আজকে ধর তুই ধর গম থেকে তুই ধর ময়দা তৈরি করি, ময়দা তুই কারোর থেকে কেউ গম তৈরি করে, তার থেকে গমটা কিনে নিবি। তুই কারোর থেকে গমটা কিনে নিয়ে তুই কি তৈরি করবি? ময়দা তৈরি করবি। ময়দা তৈরি করলি। এবার ময়দা, তোর থেকে কেউ ময়দা কিনে নিয়ে সে পাউরুটি তৈরি করলো। তো যখন পাউরুটি তৈরি করলো, পাউরুটির মধ্যে গমের মূল্য, গমের দাম ধরা আছে, ময়দার দামও ধরা আছে। তার মানে পাউরুটির দামের মধ্যে, একটা পাউরুটির দাম 10 টাকা, ওই 10 টাকার পাউরুটি তৈরি করতে কত টাকার গম লেগেছে, কত টাকার ময়দা লেগেছে, সব তো ধরা আছে। ঠিক আছে? তাহলে আমি ইন্টারমিডিয়েট যখন ক্যালকুলেট করবো তখন এটা নেওয়া হবে না, কেননা এই যে এখানে ইন্টারমিডিয়েট কি, এখানে গম আর ময়দা, তো সেই গম আর ময়দার ভ্যালু এর মধ্যে অলরেডি ধরাই হয়ে গেছে। তাহলে তুই এই 10 টাকাটাও ধরবি, আর ধর ইন্টারমিডিয়েট ধর 7 টাকা, তাহলে 7 টাকাও ধরলি। তুই কবার কাউন্ট হয়ে গেল না? দুবার কাউন্ট হলো না? বলছে না, এটা করা যাবে, এটা করা যাবে। তাহলে এই 7 টাকাও 10 টাকার মধ্যেই আছে। ঠিক আছে? এটা মাথায় রাখবে। তাই এখানে লিখেছে শুধুমাত্র পাউরুটির মূল্যই ধরতে হবে,
ওই পাউরুটি তৈরি করতে যে গম বা ময়দা ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে তো, তার মূল্য পাউরুটির মূল্যের সঙ্গে যোগ দিলে একই দ্রব্যের অর্থমূল্য একের অধিকবার হয়ে যাবে। এখানেও গম ময়দা যোগ করেছি, সেই গম ময়দা আবার এখানে যোগ করি, একই জিনিস তো বারবার হয়ে গেল। তখন দেখলি 10 এর জায়গায় তুই 17 লিখে দিয়েছিস। বললাম বলতে এটা 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 কখনোই করা যাবে না। তাই পাউরুটির মূল্য জাতীয় আয়ের হিসাবের মধ্যে ধরলে, ঠিক আছে, ওই পাউরুটি তৈরি করতে হবে যে গম বা ময়দা ব্যবহার করা হচ্ছে তার মূল্য ধরা চলবে না। সুতরাং উৎপাদনের মধ্য মানে ওই ইন্টারমিডিয়েট দ্রব্যের মূল্য না ধরে শুধুমাত্র ফাইনাল প্রোডাক্ট ধরে জাতীয় আয়ের হিসাব করা হয়, তাহলে ফাইনাল প্রোডাক্ট, এটাই বলতে চেয়েছিলাম। এবার এখানে আর একটা নোট কি লেখা আছে আগেই বলেছি, বলছে কোনো এক বছরে যেসব দ্রব্য সামগ্রী কোনো দেশে উৎপন্ন হয়, বলছে কোনো একটা বছরে যেসব দ্রব্য সামগ্রী কোনো একটা দেশে উৎপন্ন হয় তাদের ব্যবহার অনুযায়ী দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দ্রব্য যে বছর উৎপন্ন হচ্ছে সেই বছরই যদি অন্য দ্রব্যের উৎপাদনে ব্যবহৃত হয়ে নিঃশেষ হলে তাকে কি বলা হয়? ইন্টারমিডিয়েট গুডস, যেটা আমি আগেই বলবো, আবার বলছি শুনে নিন। কোন দ্রব্য যে বছর, ধর এই বছর অনেক দ্রব্য উৎপাদন হয়েছে, ঠিক আছে, অনেক দ্রব্য উৎপাদন হয়েছে এবং সেই বছরই অন্য দ্রব্যের উৎপাদন ব্যবহৃত হচ্ছে। অন্য দ্রব্যের উপর যেমন গম তৈরি হচ্ছে, ওটা অন্য একটা দ্রব্য তৈরি করতে ব্যবহার করা হচ্ছে, হয়ে নিঃশেষ হলে, ঠিক আছে, নিঃশেষ হলে তখন তাকে কি বলা হয়? ইন্টারমিডিয়েট গুডস। যেমন ধরা যাক কোনো বছর যে গম উৎপাদন হলো সেই গমেরই একটা অংশ ময়দার ফলে ময়দা তৈরিতে ব্যবহৃত হলো, একটা অংশ, কোন একটা অংশ, এক্ষেত্রে গম উৎপাদনের ওই অংশটিকে কি বলা হয়? ইন্টারমিডিয়েট। অনুরূপভাবে ধরা যাক কোনো বছর কয়লা উৎপাদনের একটা অংশ ওই বছরের বিদ্যুৎ উৎপাদনের কাজে জ্বালানি আকারে ব্যবহৃত হচ্ছে, তাহলে কয়লা উৎপাদনের ওই অংশটিকে কি বলে? ইন্টারমিডিয়েট। বাকি একটা অংশ থেকেই যাচ্ছে। যে দ্রব্য অন্তর্বর্তী দ্রব্য নয়, মানে যেটা ইন্টারমিডিয়েট নয় সেটাই ফাইনাল। কাজেই কোনো বছরের উৎপন্ন দ্রব্য যদি অন্য দ্রব্যের উৎপাদনের কাজে ব্যবহৃত না হয়ে, ঠিক আছে, বা উৎপাদনের কাজে ব্যবহৃত হলেও নিঃশেষ হয় না, তাকে বলা হয় শেষ, ফাইনাল প্রোডাক্ট। আবার কোনো দ্রব্য যদি ভোগের কাজে ব্যবহার হয়, কোনো দ্রব্য যদি ভোগের কাজে ব্যবহার হয় তাকে কি বলে? সে ফাইনাল। কোনো একটা দ্রব্য, ধর গম, পুরো ভোগ করে ফেলবে, জেনারেলি গমকে ভোগ করে না। গম কি ভোগ করে? আটা বা ময়দাটাকে ভোগ। গম থেকে যে আটা তৈরি হলো, আটাকে পুরো ভোগ করে ফেলি, ওটা হলো ফাইনাল। উদাহরণস্বরূপ কোনো বছর যে পরিমাণ আলু তৈরি হলো তার একটা অংশ বীজ হিসেবে রেখে দিলে সেই অংশটি ইন্টারমিডিয়েট। আবার যে অংশটা পটেটো চিপস তৈরি কারখানায় ব্যবহৃত হয়ে নিঃশেষ হয়ে সেটাও ইন্টারমিডিয়েট, ঠিক আছে তো। আলু উৎপাদনের বাকি অংশটি ফাইনাল প্রোডাক্ট। লক্ষ্য করার বিষয় এই যে ব্যবহার অনুযায়ী একই দ্রব্য কোথাও ইন্টারমিডিয়েট আবার কোথাও ফাইনাল। তো এখান থেকে এই জিনিসগুলো তোকে একটু একটু পড়তে হবে। এই যা যা পড়ালাম এগুলো একটু রিড করে নিন। এক মিনিট।
ধর আমি তোকে একটা কথা বলছি, এখন আমরা যা যা পড়লাম এখান থেকে কিছু যদি এমসিকিউ দেখি বলতে পারিস কিনা। যেমন ধর তোকে পড়ালাম এই মাত্র, বলছে ক্যাপিটাল, বলছে বল ক্যাপিটাল, ওরা একটা কোশ্চেন দিয়ে বলছে ক্যাপিটাল হচ্ছে একটা স্টক, ঠিক না ভুল? ক্যাপিটাল বলছে একটা স্টক, ঠিক না ভুল? এখন আমরা যা পড়লাম এর এক্সিকিউশন ঠিক। তারপর বলেছে ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ, বিনিয়োগ হচ্ছে একটা প্রবাহ, ঠিক না ভুল? বিনিয়োগ হচ্ছে একটা প্রবাহ, ঠিক না ভুল? ঠিক। এই এমসিকিউ ছিল এখন আমরা যা পড়লাম। আচ্ছা, এবার একটা এমসিকিউ বলছি তোকে, কোন দেশের জাতীয় আয়ের পরিসংখ্যান, কোনো একটা দেশের জাতীয় আয়ের পরিসংখ্যান কোন ধরনের পরিমাপ প্রকাশ করে? এক্স অন্টে না এক্স পোস্ট? বারবার ওই লাইনটা বলেছিলাম, দরকার হলে আবার দেখিয়ে দিচ্ছি, দেখ এখানে কোন লাইনটাই ছিল, এই দেখ দাগ দিয়েছিলাম। কোন দেশের জাতীয় আয় পরিসংখ্যান সেই দেশের প্রকৃত বা সংগঠিত জাতীয় আয় থেকে পাওয়া যায়। তাহলে এটা কি? এটা এক্স পোস্ট ছিল না এক্স অন্টে ছিল? এক্স পোস্ট ছিল, ভালো করে পড়। মানে এক্স অন্টে এখান থেকে আরম্ভ হয়েছিল। বলছে কোন দেশের জাতীয় আয়ের পরিসংখ্যান সেই দেশের প্রকৃত, তাহলে এক্স পোস্ট এক্সিকিউ ছিল, তাহলে কি হবে? এক্স পোস্ট। তারপর বলেছে ইকোনমিক্সরা, ইকোনমিস্ট যারা অর্থনীতিবিদ আছেন, অর্থনীতিবিদরা ভোগ্যদ্রব্য কাকে বলে? অর্থনীতিবিদরা ভোগ্যদ্রব্য কাকে বলে? ঠিক আছে তো? যে দ্রব্য, যে দ্রব্য ভোগ্যদ্রব্য কাকে বলে? ভোগ্যদ্রব্য বলতে কি বুঝিস? যে জিনিসটা আমরা ভোগ করি। বলছে একটা অপশন বলে যে দ্রব্য ভোগকারীরা উৎপাদন করে, যে দ্রব্য ভোগকারীরা উৎপাদন করে মানে পেন। আমি পেন কিনেছি পেনটা ভোগ করার জন্য, পেনটাকে আমি তৈরি করি নাকি? পেনটাকে আমি তৈরি করি? বলেছে যে দ্রব্য ভোগকারীরা উৎপাদন করে, ভোগকারীরা উৎপাদন করে, এটা না। তা বলছে যে দ্রব্য ভোগকারীদের অভাব মেটায়, কোনটা ঠিক? যেটা ভোগকারীদের অভাব। তাহলে এটা একটা এমসিকিউ ছিল না। এখন আমরা যা যা পড়েছি এখান থেকে কিছু কিছু এমসিকিউ বেরোলো। আচ্ছা, বলছে সমষ্টিগত অর্থনীতি মানে ম্যাক্রো ইকোনমিক্সে অধিকাংশ চলরাশি, চলরাশি মানে চলক বললাম, চলক বললাম না আমি এতক্ষণ ধরে চলক লেখাচ্ছিলাম, ম্যাক্রো ভেরিয়েবল লিখেছিলাম। বলছে ম্যাক্রো ইকোনমিক্সে বেশিরভাগ চলরাশি, কোন চলরাশি বেশিরভাগ থাকে? আমি বলে দিচ্ছি, স্টক আর ফ্লো। সবচেয়ে বেশি থাকে স্টক আর ফ্লো। ম্যাক্রো ইকোনমিক্সের যতগুলো ভেরিয়েবলের নাম দিলাম সব স্টক ফ্লোই ছিল। কিছুক্ষণ আগে একটা বইয়ের নাম বলেছিলাম, মনে পড়ে? এই ভদ্রলোকটা একটা বই লিখেছিল, কি বইটার নাম কি এবং লোকটার নাম কি ছিল বলতো দেখে? কেইস। বইটার লোকটার নাম কি ছিল? কেইস। উনি কি বই লিখেছিল? বলছে জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, এখানে এটাই লেখা ছিল। বলছে যে 1936 সালে, দেখ সালটাও লেখা ছিল 1936, 1936 সালে যে জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, এই বইটি কে লিখেছিল? কে লিখেছিল? এই দেখ, এই দেখ লেখা ছিল জে এম কেইস। তাহলে দেখি যা যা পড়ালাম এখনো পর্যন্ত এই এমসি গুলো ছিল। একটা কেমিস্ট, কেমিস্ট বুঝিস তো? কেমিস্ট বুঝিস তো? কেমিস্ট কাকে বলে? কেমিস্টের দোকান। কেমিস্টের দোকান মানে কোন দোকানগুলো বুঝতে পারছিস? ওষুধের দোকান। ওষুধের দোকানে একটা ফ্রিজ ব্যবহৃত হয়, এটি কোন ধরনের দ্রব্যের উদাহরণ? একটা ওষুধের দোকানে ফ্রিজ কি ধরনের দ্রব্য? এটা দুটো দুটো দ্রব্য বলছে। এটা কি ক্যাপিটাল গুডস নাকি কনজামেবল গুডস? ক্যাপিটাল গুডস। ওষুধের দোকানে ফ্রিজ কিন্তু ক্যাপিটাল গুডস। ওষুধের দোকানে ফ্রিজ কিন্তু ক্যাপিটাল গুডস। ঠিক আছে তো? তারপর বলেছে আচ্ছা আমি তুই ভাব, তোর নিজেই ভাব, তোরা আমরা তো একটা কনজিউমার না? আজকে ধর আমি যদি একটা বাইক কিনি, এটা কিভাবে গণ্য হবে? এটা কি একটা ব্যবহারযোগ্য মূলধনী দ্রব্য? ঠিক আছে তো? এটা একটা ব্যবহারযোগ্য ভোগ্য দ্রব্য?
স্থায়ী ভোগ্যদ্রব্য নাকি অর্ধস্থায়ী ভোগ্যদ্রব্য? মানে একজন কনজিউমার যদি একটা বাইক কেনে, ঠিক আছে, এটা কিভাবে গণ্য হবে? তাহলে দেখ এখানে ওই স্থায়ী ভোগ্যদ্রব্য এগুলো কি বলেছিলাম? দেখ, যে সমস্ত দ্রব্যকে একবার, কারণ দেখ তুই তো ভোগ্যদ্রব্যের কথা বললি, তুই কি বললি ব্যবহারযোগ্য ভোগ্যদ্রব্য। এবার ভোগ কি বললি বল অ্যান্সারটা? ব্যবহারযোগ্য ভোগ্যদ্রব্য, একবার ব্যবহারযোগ্য। আচ্ছা কি বললি অ্যান্সারটা? একবার কি বললি বল অ্যান্সারটা? না, ব্যবহারযোগ্য ভোগ্যদ্রব্য বলে কোনো অপশন নেই। অপশন আছে একবার ব্যবহারযোগ্য মূলধনী দ্রব্য, একবার ব্যবহারযোগ্য ভোগ্যদ্রব্য, স্থায়ী ভোগ্যদ্রব্য, অর্ধস্থায়ী ভোগ্যদ্রব্য। স্থায়ী ভোগ্যদ্রব্য। প্রথমে ভালো করে শুনিস নি, তাই তো? কেন মোটর বাইক কি একবার ব্যবহার করে ফেলে দেবো নাকি? তো অনেকবার ব্যবহার করবো। বলছে মূলধনী দ্রব্য কিনতে উৎপাদককে কি ব্যয় করতে হয়? আমি বলেছি অপশন বলছি। মূলধনী দ্রব্য কিনতে, একটা মূলধনী দ্রব্যের নাম বলি। ধর একটা বাড়ি, একটা বাড়ি কিনবি, বাড়িতে মূলধনী দ্রব্য, কেননা মূলধনী দ্রব্য কাকে বলে? যে জিনিসটা বহুদিন ব্যবহার করতে পারে তাকে বলে মূলধনী দ্রব্য, ঠিক আছে তো? তো একটা বাড়ি কিনতে উৎপাদককে যে ব্যয় করতে হয় সেটা কি ব্যয়? বলছে যে স্থির বিনিয়োগ, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি অপশন অ্যান্সারটাই বলে দিচ্ছি, এটাকে স্থির বিনিয়োগ বলে। মানে প্রচুর টাকা একজন উৎপাদক বাড়ি বা জমি কেনার জন্য যে ব্যয় করে, ঠিক আছে? তাহলে সেটাকে কি বলা হয়? স্থির ব্যয় বলা হয়, স্থির ব্যয়। কেননা তোরা এই মনে পড়ে তোর ফার্স্ট সেমিস্টারে পড়েছিলি ব্যয় চ্যাপ্টার, স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী সম্পত্তি কেনার জন্য যে ব্যয় করা হয় তাকে কি বলা হয়? স্থির ব্যয় বলা হয় না? এখানে কি বলেছে? মূলধনী দ্রব্য মানে সম্পত্তি, ঠিক আছে? মূলধনী দ্রব্য কিনতে উৎপাদকে যে ব্যয় করা হয় তাকে বলা হয় স্থির বিনিয়োগ। এখানে একটা কথা বলে দিই, এখানে একটা কথা বলেছে কনজাম্পশন গুডস। কনজাম্পশন গুডস মানে চাল, ডাল, তেল, নুন এর জন্য যে ব্যয় করা হয় তাকে বলা হয় ভোগ ব্যয়। কি বললাম? চাল, ডাল, তেল, নুন এই সমস্ত জিনিস কেনার জন্য যদি কোনো ব্যয় করা হয় তাকে বলা হয় ভোগ ব্যয়, মানে কনজাম্পশন এক্সপেন্ডিচার। পরের চ্যাপ্টারে ভালো করে পড়বো। আর ক্যাপিটাল গুডস কেনার জন্য, ক্যাপিটাল গুডস মানে কি? বাড়ি, বাইক, মেশিন এই সমস্ত কেনার জন্য যদি কোনো ব্যয় করা হয় তাকে বলা হয় বিনিয়োগ ব্যয়, ঠিক আছে তো? একটু পড়লাম আর পরের দিন একটু বাকি থেকে, যেটুকু বাকি আছে বাকি থেকে তারপর চ্যাপ্টারে পুরো এমসিকিউ গুলো শেষ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তা তো দেখ দুটোর মধ্যে পড়ছি। যেই জিনিসটা তুই ১ বছরই ব্যবহার করতে পারবি সেটাকে বলা হয় মানে লিমিটেড, মানে কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে তাকে বলা হয় ভোগ, তাকে বলা হয় ভোগ। আর বিনিয়োগ কোনটা? বিনিয়োগ ব্যয় কোনটা? যেটা অনেকদিন ইউজ করতে, অনেকদিন ইউজ করতে।